তো আমরা কি হবো না, অ্যাসিস্ট্যান্ট প্রফেসরশিপের জন্য আমরা অ্যাপ্লাই করতে পারবো যে কোনো জায়গায়, অল ওভার ইন্ডিয়া, নট অনলি ইন ওয়েস্ট বেঙ্গল। ঠিক আছে? এটা পুরো অল ওভার ইন্ডিয়া বেসিস এক্সাম, এই জন্য বলা হচ্ছে ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট, ন্যাশনাল এক্সাম। এরপর কি হচ্ছে, এর সাথে সাথে যদি আমরা জিআরএফ কোয়ালিফাই করি, আমরা জুনিয়র রিসার্চ ফেলোশিপের জন্য একটা স্কলারশিপ পাবো, প্লাস নিজেদেরকে রিসার্চার হিসাবে এনরোল করব। রিসার্চারের ব্যাপারটা আলাদা ব্যাপার, যেটা নেটের সঙ্গে পুরো ডাইরেক্টলি কানেক্টেড না হলেও ইনডাইরেক্টলি কানেক্টেড। কোথাও রেট দিয়েও পিএইচডি করা যায়, বাট নেট হলে আজকাল বেশি সুবিধা দেওয়া হয়। অ্যান্ড ইন ফিউচার হয়তো ধীরে ধীরে রেট গুলো বন্ধ হয়ে যাচ্ছে, জানি না কতদিন এগুলো কন্টিনিউ থাকবে। তো আমরা যদি এটা পাস করি, আমরা অল ওভার ইন্ডিয়া যে কোনো জায়গায় অ্যাপ্লাই করতে পারবো অ্যাসিস্ট্যান্ট প্রফেসরশিপের জন্য। আর শুধুমাত্র ডিগ্রি কলেজেসে না, আমরা এর সঙ্গে সঙ্গে ডিগ্রি কলেজের সঙ্গে সঙ্গে কি করতে পারবো, আমরা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারবো। আবার শুধু স্টেট ইউনিভার্সিটি না, আমরা সেন্ট্রাল ইউনিভার্সিটিও অ্যাপ্লাই করবো। যেরকম আমাদের ওয়েস্ট বেঙ্গলে আপাতত বিশ্বভারতী একটা সেন্ট্রাল ইউনিভার্সিটি, বাট হোপ ফিউচারে আরো অনেক ইউনিভার্সিটি হয়ে যাবে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে। আর আউট অফ ওয়েস্ট বেঙ্গল তো তোমরা জানোই কতগুলো সেন্ট্রাল ইউনিভার্সিটি আছে অ্যান্ড অল। তো যদি আমরা এক্সামটা পাস করি, আমরা এত কিছুর জন্য এলিজিবল হয়ে যাচ্ছি। এক তো আমরা রিসার্চার হিসাবে এনরোল করতে পারবো ইজিলি। ঠিক আছে, আমরা একটা জুনিয়র রিসার্চ ফেলোশিপ হিসাবে ফেলোশিপ পাবো যদি জিআরএফ হয়। যদি জিআরএফ নাও হয়, তো যেটা ইউনিভার্সিটি ফেলোশিপ, মানে অলমোস্ট 12,000 টু 8,000 টু 12,000 আমরা পাবো। এবার কি হবে না, এত কিছু আমাদেরকে ক্রেডিট দিচ্ছে এক্সামটা যদি আমরা পাস করি, তো ডেফিনেটলি এটা এতটা ইজি নয়, তাই না? আমরা জানি, যারা আমরা এক্সাম দিয়েছি বা হয়তো আমাদের একটু এক্সপিরিয়েন্স আছে, আমরা জানি যে কি প্রবলেম গুলো হয়, তাই না? এক্সামটা ইজি নয়, এক্সামের সাবজেক্ট গুলো ইজি নয়, কোয়েশ্চেন গুলো অনেক সময় বোঝা যায় না। তো সেজন্য আমাদের কি করতে হবে বা কেন আমাদের ডিফিকাল্টিজ হয়। বাট সবচাইতে আগে আমি আরেকটা জিনিস বলবো, এই যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরশিপ জিনিসটা কি বা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর জিনিসটা কি। একবার যদি আপনি নেট কোয়ালিফাই হয়ে যান আর যদি কোথাও অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হন, আপনার উপর একটা অনেক বড় দায়িত্ব এসে যাবে। আপনি একটা স্টুডেন্টের ফিউচার তৈরি করতে পারবেন সেই সময়। তো সেই জন্য এই পরীক্ষাটা হচ্ছে। সুতরাং এই পরীক্ষার লেভেল তো ডেফিনেটলি হাই হবে, তাই না? এটার জন্য আমাদের হার্ড ওয়ার্কও বেশি করতে হবে, আমাদের কাজ অনেক বেশি করতে হবে, অনেক বেশি টেস্ট দিতে হবে, এন্ড দেন অনলি উই ক্যান। তো ব্যাপারটা এখানেই হচ্ছে যে যখন আমরা একটা জিনিস দায়িত্ব নিতে যাচ্ছি, এর আগে আমাদেরকে এই এক্সামটা জাজ করছে যে আমি এলিজিবল কিনা। আর তারপর আমরা যখন পাস করছি, আমরা নিজেদের এলিজিবিলিটি প্রুভ করছি, তখন আমরা গিয়ে আগে এই রেসপন্সিবিলিটিটা পেতে পারি অ্যাসিস্ট্যান্ট প্রফেসরশিপের। যেটা আরো যাদের এক্সপিরিয়েন্স আছে, যদি কেউ হয়তো কোথাও পড়াচ্ছেন বা কিছু, তারা জানবেন যে এটা কত বড় রেসপন্সিবিলিটি। তাই এই এক্সামটা জাজ করে আমাদেরকে ফার্স্ট অফ অল, যে আমি কি এই দায়িত্বটা নেওয়ার যোগ্য। আর ডেফিনেটলি শুধু গভর্নমেন্ট জাজ করবে না, আমাদের নিজেদেরও নিজেদেরকে জাজ করা উচিত, তাই না? তাই এক্সামটা এটাই করে। হ্যাঁ, আরেকটা জিনিস, এটা এখন সরি এখন এই এক্সামটাই এনটিএ দ্বারা কন্ডাক্ট হয়। ইউজিসি কন্ডাক্ট করায়, মেন ইউজিসি থ্রু দিয়ে হয়, বাট ইউজিসি কে কন্ডাক্ট কে করায় এখন এনটিএ, একটা এজেন্সি, ন্যাশনাল টেস্টিং এজেন্সি, যারা এই কন্ডাক্টটা নিয়ে নিয়েছে, যারা এক্সামটা করাচ্ছে। ঠিক আছে, কারণ আমি এই ফুল ফর্ম গুলো বারবার করে বলছি কারণ এগুলো এক্সামে আসে, সেই জন্যই আমি বলছি। আর আমরা এনটিএ এর নেট ফিল আপ করছি জানি, বাট এনটিএ এর ফুল ফর্ম জানি না বা ইউজিসি এর ফুল ফর্ম জানি না, যেগুলো খুব প্রবলেম হয় আমাদের জন্য। তো এনটিএ পুরো ব্যাপারটাকে কন্ডাক্ট করাচ্ছে, তারপর সেটা অন বিহাফ অফ ইউজিসি। ঠিক আছে, এবার কখন আমরা এলিজিবল এক্সামটার জন্য, এটা খুব বেশি দরকার যে ওকে আমি ক্লাস 10 পাস করে পরে কি আমি নেট দিতে পারবো, নাকি আমার 18 বছর বয়স হলে আমি নেট দিতে পারবো, নাকি আরো কিছু বা যেই সব কোয়েশ্চেন আসছিল যে গ্রাজুয়েশনের পরে নেট দিতে পারবো কিনা। প্রথমত আমাদের একটা মাস্টার ডিগ্রি লাগবে, সায়েন্স আর্টস যেদিকেই হোক আমাদের একটা মাস্টার ডিগ্রি লাগবে। আমরা মাস্টার ডিগ্রি অ্যাপিয়ারিং হিসাবেও অ্যাপ্লাই করতে পারি। আমি যদি ফার্স্ট সেমিস্টারে আছি তখন থেকেও আমরা অ্যাপ্লাই করতে পারি, যেখানে দেওয়া থাকে যে আমি 2 বছরের মধ্যে একটা আন্ডারটেকিং দেওয়া হয় যে আমি 2 বছরের মধ্যে কমপ্লিট করে দেবো আমার মাস্টার ডিগ্রি। তো মিনিমাম এলিজিবিলিটি হচ্ছে মাস্টার ডিগ্রি। এর সঙ্গে কি, মাস্টার ডিগ্রিতে আমাদের মিনিমাম 55% মার্কস লাগে জেনারেলদের জন্য,
ফর আদার্স 50% মার্ক লাগে। তো এটাও ম্যান্ডেটরি, উইদাউট 55 বা উইদাউট 50% কিন্তু অ্যাপ্লাই করা যায় না। ঠিক আছে, নেট কখনোই ওটা অ্যাপ্লাই করা যায় না ডেফিনেটলি, বিকজ ইউ আর গোয়িং টু বি অ্যান অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। তো আমাদের তো লাগেই, তাই না, যে মানে ডেফিনেটলি মার্কসটাও লাগে। আমি জানি মার্কস দিয়ে কাউকে প্রুভ করা যায় না, বাট লাগে, একটা মিনিমাম ক্রাইটেরিয়া তো থাকাই উচিত। তো সেটা 55% টু 50% ফর আদার্স। এবার এজ কি থাকে, আমি কোন এজ পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবো বা কি? তো আমরা, এটা হচ্ছে যখন আমরা এমএ তে এন্ট্রি করলাম তখন থেকে জিআরএফ এর জন্য অ্যাপ্লাই করতে পারবো আপ টু 30। আগে 28 ছিল, এখন সেটাকে এজ রিল্যাক্সেশন 2 বছর আরো বাড়িয়ে দিয়েছে, 30 আমরা জিআরএফ এর জন্য অ্যাপ্লাই করতে পারি। আর নেটের জন্য কোনো আপার এজ লিমিট নেই, যে কোনো সময় আমরা নেটের জন্য অ্যাপ্লাই করতে পারি। বাট এগেন, ইফ ইউ আর এ ফিমেল ক্যান্ডিডেট, আমরা যদি ফিমেল ক্যান্ডিডেট হয়ে থাকি বা আদার্স হয়ে থাকি, সেক্ষেত্রে কিন্তু 5 বছরের আরেকটা রিল্যাক্সেশন আছে, মানে আপ টু 35। তো ফর বয়েজ আর জেনারেল 30, আর আদার্স এর জন্য 35 হয়ে যায়। আর নেটের জন্য কোনো লিমিট নেই। জিআরএফ রিসার্চের ক্ষেত্রে কাজে দেয়, বাকি নেট আর জিআরএফ নামটা হয়তো আলাদা, বাট ফ্যাসিলিটি দুটোই একই দেয়। সুতরাং যদি বাই চান্স কারো 30 ক্রস করে গেছে, উনি ডিমোটিভেট হবেন না, ডেফিনেটলি আপনার জন্য এজ আছে। আর আপনাকে যথেষ্ট মানে আপনি যদি নেটটাও কোয়ালিফাই করে যান, আপনি সেম সুবিধা পাবেন, জাস্ট ফেলোশিপটাই জিআরএফ এ বেশি হয়। আর যদি আপনি কোথাও সেন্ট্রালে এপিআই স্কোরের ক্ষেত্রে 2 মার্কস বেশি হয়, সেক্ষেত্রে আপনি একটা পেপার বের করে নিলেও 2 মার্কস পাবেন। সুতরাং ডিমোটিভেট হবেন না এজ দেখেও, ঠিক আছে? আপনি জাস্ট মোটিভেট হন আর পড়ুন, এটাই দরকার। এগুলো হলো মিনিমাম ক্রাইটেরিয়া। এবার আসি মার্কস, ঠিক আছে? 3 ঘন্টার এক্সাম হয়। দেয়ার ইজ নো গ্যাপ বিটুইন পেপার 1 অ্যান্ড পেপার 2। উইদাউট গ্যাপে, উইদাউট ব্রেকে আমাদের 3 ঘন্টা এক্সাম দিতে হয়। আর পেপার 1 থাকে যেখানে 50টা কোয়েশ্চেন, পেপার 2 থাকে যেখানে 100টা কোয়েশ্চেন থাকে। কোয়েশ্চেন সংখ্যা হচ্ছে আমাদের 150, 150। যেখানে মার্ক থাকে পার কোয়েশ্চেন 2, মানে 300 মার্কস থাকে, মানে জেনারেল পেপারে 100 মার্কস আর সেকেন্ড পেপারে 200 মার্কস, এটাই থাকে। মানে টোটাল আমাদের 300 মার্কস থাকে। তাই আমি বারবার বলছি পেপার 1টাও ইজি নয়, কারণ এখান থেকে আমাদের 100 মার্কস থাকে। শুধুমাত্র আমরা যদি 200 নাম্বার হাতে নিয়ে যাই, সেখানে আমরা যতই করি, আমি যদি খুব ব্রিলিয়ান্ট হই, খুব পড়াশোনা করে গেছি, সব করি, তবু 100-এ 100 হওয়াটা অনেকটা মুশকিল হয়ে যায়, তাই না? কারণ শর্ট কোয়েশ্চেন, অনেক কিছু ডিপেন্ড করে এক্সাম। সেক্ষেত্রে আমাদের ফার্স্ট পেপারটা ডেফিনেটলি, যদি আমরা এটাতে ফোকাস করি, আমরা অনেক ভালো কিছু করতে পারি ফিউচারে। অনেকটা ইজি হয়ে যায় সাবজেক্টটাকে এর সাথে ইনক্লুড করে আমাদের মার্কসটা ক্যারি করার জন্য। এবার জাস্ট একটা আমার ছোট ক্যালকুলেশন, যদি কেউ আগের ফ্রি সেমিনারটাও করে থেকেছিলেন তাহলে জানবেন এই ক্যালকুলেশনটা আমি বলেছিলাম। আমি জাস্ট একটা নিজের মতো একটা ক্যালকুলেশন করেছিলাম, এন্ড ইটস ট্রু অ্যাকচুয়ালি ক্যালকুলেশনটা। আমাদের 50টা কোয়েশ্চেন থাকে ফার্স্ট পেপারে। এবার আমি মানে ফার্স্ট পেপারে চলে আসছি, কারণ কেন এইটা ইম্পর্টেন্ট এন্ড কেন আমরা এটার উপরে ধ্যান দেব বেশি করে, এটা দরকার। তো why this general paper is important, এটা নিয়ে এটা মেইনলি বলছি। 50 কোয়েশ্চেন থাকে, 50টা কোয়েশ্চেন থাকে। এর মধ্যে যদি আমরা 33টা কোয়েশ্চেন ঠিক করতে পারি, 33টা, তাহলে হয় 60%। শুধুমাত্র ফার্স্ট পেপারে 66% হয়। ওভারঅলে সেক্ষেত্রে কি হয় না, আমি 22% দিচ্ছি ওভারঅল। মানে যেখানে আমার 100%-এর একটা এক্সাম হচ্ছে, সেখানে আমি 22% যদি ফার্স্ট পেপার থেকে দিতে পারছি, আমার মনে হয়, আমরা যেহেতু সাবজেক্টটা গ্রাজুয়েশন থেকে পড়ছি, আমাদের আইডিয়া আছে, ইভেন আমাদের এইচএস এর সময়ও এই সাবজেক্টটা থেকে থাকে, সুতরাং আমাদের আইডিয়া প্রথম থেকে থাকে। তাই সাবজেক্টটা একটা ফার্স্ট ক্লাস মার্ক, মানে যদি আমি 60% করতে পারি, তাহলে 60 আর 22 82% হয় আমার জিআরএফ। চোখ বন্ধ করে নিশ্চিন্তে আমার জিআরএফ হয়ে যাবে। আমি এটা যদি 22% না নিয়ে 20ও নিই, 19ও নিই, তবু কিন্তু আমাদের 79-80% জিআরএফ হয়ে যায়, ঠিক আছে? তাই আমরা যদি ফার্স্ট পেপারটা একটু ধ্যান দিয়ে থাকি, একটু যদি ভালো করে করি, তাহলে কিন্তু আমাদের এই 22%টা নিশ্চিত হয়ে যায়। যদি বাই চান্স 33 না করতে পারি, 30 পর্যন্ত, আমি বলি 28 30 যথেষ্ট নেট কোয়ালিফাই করার জন্য। জিআরএফ এর জন্য যেহেতু একটু হাই যায়, 30 31 পর্যন্ত হলেও আমাদের জিআরএফ হয়ে যাওয়ার চান্স আছে যদি আমরা সাবজেক্টটা টেনে দিতে পারি। বাট
মিনিমাম 28 to 30 এখানে আমাদেরকে লক করতে হয়, কারণ যদি সেটা না হয় ইন ফিউচার সাবজেক্ট আমি যতই করি আমরা কাট অফে আসতে পারি না। হয়তো কেউ দেখা যায় সাবজেক্টে কেউ একটা হয়তো 80% করেছে, বাট ফার্স্ট পেপারে হয়তো তার 10% হচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু কাট অফে আমরা আসতে পারি না। তাই ফার্স্ট পেপারটা খুবই ইম্পর্টেন্ট আমাদের মানে ধ্যান দেওয়ার জন্য। আর এটা যদি আমরা প্রথম থেকে একটু কেয়ারফুল হই আমরা কিন্তু কোয়ালিফাই করে নেবো, খুব একটা টাফ জিনিস নয়, সাবজেক্টের মতোই এই ব্যাপারটাও ইজি। তো আমাদের কোন জিনিসগুলোতে ফোকাস করা উচিত বা কি সেগুলো এবার আমি বলবো। প্রথমে বলি সিলেবাস কি, হয়তো আপনারা সবাই জানেন, তো জাস্ট ফার্স্ট আমি একটা পড়ে দিচ্ছি। টিচিং অ্যাপটিটিউড থাকে, কারণ ইউ আর গোয়িং টু বি এ টিচার, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, সেখানে আপনাকে পড়াতে হবে। মেন আপনার জব রেসপন্সিবিলিটি তো টিচিং, তাই না? সুতরাং টিচিং অ্যাপটিটিউড দেয়া থাকে, একজন টিচার হিসেবে আপনি কিভাবে পড়াবেন, একজন স্টুডেন্টকে কিভাবে বুঝতে হবে, একজন স্টুডেন্টের মাইন্ড কিভাবে আমরা রিড করতে পারবো, এটা পুরোটা টিচিং অ্যাপটিটিউডে থাকে। রিসার্চ অ্যাপটিটিউড, বিকজ আমাদের আরেকটা পার্ট হচ্ছে রিসার্চ করা, শুধুমাত্র পিএইচডি নয়, পেপার পাবলিশ আর আগেরও অনেক কিছু রিসার্চের ব্যাপার এসে যায়। সুতরাং রিসার্চ অ্যাপটিটিউড, কোন টাইপের রিসার্চে কি করব, কিভাবে করা উচিত, কিভাবে না, কোনটাকে সেমিনার বলে, কোনটাকে কনফারেন্স বলে, এই জিনিসগুলো পুরো ডিটেল আইডিয়া দেওয়া থাকে রিসার্চ অ্যাপটিটিউডে। আপনারা দেখে থাকবেন অনেক পেপার স্পেশালি আর্টস বা সংস্কৃতে থাকে, যারা পাবলিশ করায় পেপার বাট জানেই না সে কোন রিসার্চ মেথডোলজি ফলো করছে। তাকে যদি জিজ্ঞাসা করা হয় সে দুবার তোতলাবে, তারপর হয়তো কিছু একটা মনে করে বলবে, কারণ এই জায়গাটাতে ল্যাকিং পার্ট। সে হয়তো রিসার্চ মেথডোলজির ক্লাস করেছে বাট ধ্যান দেয়নি। তো প্র্যাকটিক্যালি আমরা যদি এখান থেকেই শিখে যাই, আমরা পরে রিসার্চ মেথডোলজির ক্লাস পিএইচডি তে গিয়ে যেমনই করি সেটা আমাদের কিন্তু হেল্প করবে এটা বোঝার জন্য যে আমি আমার থিসিসে কোন রিসার্চ মেথডোলজিটা অ্যাপ্লাই করতে যাচ্ছি। কম্প্রিহেনশন, এটা কাইন্ড অফ আনসিন প্যাসেজ থাকে, বাট অতটাও ইজি নয় যেভাবে আমরা আনসিন করে গেছি। এখানে ভোকাবুলারি গুলো একটু টাফ থাকে, একটু আননোন প্যাসেজ থাকে, আর সেখান থেকে আমাদের কিছু কোয়েশ্চেন থাকে যেগুলো আমাদের অলমোস্ট বুঝে উত্তর দিতে হয়। এটা নয় যে আমরা লাইনগুলো রিড করেই পারি, আমাদের বুঝতে হয় প্যাসেজটা। ম্যাথামেটিক্যাল রিজনিং এন্ড অ্যাপটিটিউড, কিছু কিছু ম্যাথ থাকে যেখানে আমাদের ম্যাথ গুলো সলভ করতে হয়, প্লাস অ্যাপটিটিউড, যেটা পুরোটাই এখন ইউজিসি নতুন করে দিয়েছে। যারা সংস্কৃতের স্টুডেন্ট তারা আরো বেশি ভালো বুঝতে পারবে, যেগুলো আমরা ব্যাপ্তি বা কি বলবো, যেগুলো আমরা করে থাকি ভেন ডায়াগ্রাম, এসব জিনিসগুলো আসে ম্যাথমেটিক্যাল রিজনিং এ। স্পেশালি আমাদের ফিলসফিক্যাল পার্টটা, মানে যেগুলো আস্তিক আর নাস্তিক দর্শনের যে আমাদের ম্যাথ গুলো থাকে সেগুলো এখানে অ্যাড হয়েছে নিউ সিলেবাসে। কমিউনিকেশন, তো কমিউনিকেশন আবার আমরা কিভাবে লাইক কমিউনিকেট করব, কে লিসনার, কে রিসিভার, এইভাবে একটা কমিউনিকেটর থাকে। লজিক্যাল রিজনিং, আমরা সবাই এই পার্টটাকে খুব ভালোবাসি লজিক করতে, এখানে আমরা লজিক দিয়ে পুরো ওয়ার্ল্ডকে বোঝাবো, লাইক ন্যায় ফিলসফি, পুরো জিনিসটাকে যে যা লজিক থাকবে সেগুলো আমরা লজিক গুলো সলভ করব। ডেটা ইন্টারপ্রিটেশন, অনেকে এই জায়গাটাতে ভয় পায়, এটাও আমরা করব। ডেটা ইন্টারপ্রিটেশনে কি থাকে না, আমাদের একটা টেবিল দেওয়া থাকে জেনারেলি, আর সেটার মানে সেই টেবিল থেকে 5টা বা 6টা কোয়েশ্চেন দেওয়া থাকে, আর সেটা আমাদের সলভ করতে হয়। বাট আমরা যদি করতে পারি ডেফিনেটলি সেখানে 10 নাম্বার যদি 5টা কোয়েশ্চেন থাকে আমরা পেয়ে যেতে পারি, কারণ ম্যাথ ঠিক হলে আমরা জানি যে ফুল মার্কস আছে। আইসিটি, ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি, যারা এই মক টেস্ট গুলো দিয়ে থেকেছেন দেখে থাকবেন, আমরা কিছু মক টেস্টে রেখেছিলাম আইসিটি পেপার থেকে, যেটা জেনারেলি ইনফরমেশন এন্ড টেকনোলজির সাথে আইটির সাথে রিলেটেড। এই যে আমরা এখন জুমে মিটিং করছি, কিভাবে করছি, আপনারা কিভাবে শুনছেন, সমস্ত কিছু আইসিটির আন্ডারেই আছে। আর সেগুলো এডুকেশনে কিভাবে ইমপ্লিমেন্ট হচ্ছে, কিভাবে ডিজিটাল ইন্ডিয়া করা হয়েছে, সমস্ত কিছু আইসিটির মধ্যে আছে। পিপল ডেভেলপমেন্ট এন্ড এনভায়রনমেন্ট, ডেফিনেটলি আমাদের এনভায়রনমেন্ট নিয়ে একটা চ্যাপ্টার থাকে পিপল ডেভেলপমেন্ট নিয়ে, যেটাও আমাদের পড়তে হয়। হায়ার এডুকেশন সিস্টেম, বিকজ আমরা হায়ার এডুকেশন সিস্টেমের সাথে এক্সামটা পাস করলে কানেক্টেড হতে চলেছি, তাই এই এডুকেশন সিস্টেমটা কিভাবে চলে বা কি কি ফলো করতে হয়, কে কে কন্ডাক্ট করায়, কি করে, এগুলো ডিটেল এখানে পড়তে হয়। এটাই হলো সিলেবাস। সিলেবাস যখন আমাদের মানে পড়ানো হবে আমরা ফুল সিলেবাস কভার করব, আর যথেষ্ট টাইম নিয়ে করা হয়, তো সেক্ষেত্রে আরো ডিটেল আমি তখন বলবো। এখন জাস্ট ফার্স্ট যাচ্ছি কারণ এত তো সময় নেই। এবার থিওরি এন্ড প্র্যাকটিক্যাল পার্ট যেটাকে বলা হয় অ্যাকচুয়ালি নেটের, সবাইকার হোপ এক্সপিরিয়েন্স আছে যে আহ, আমরা স্কুলে যখন প্র্যাকটিক্যাল করতাম, আর কিছু আমাদের থিওরি এক্সাম হতো, কিছু আমাদের প্র্যাকটিক্যাল এক্সাম হতো।
প্র্যাকটিক্যাল এক্সামে আমরা অ্যাকচুয়ালি মেহনত আমাদের কম করতে হয়, লেবার কম দিতে হয়, বাট আমরা মার্কস ভালো পাই। থিওরি বেসে আমাদেরকে পড়তে হয়। তো সেম যদি আমরা দেখি নেটের পুরো সিলেবাসটাই কিন্তু এরকম দুটো ভাগে ভাগ করা, প্র্যাকটিক্যাল আর থিওরি বেস। থিওরি বেস কেন বলছি, যেগুলো আমাদের পড়তে হবে, বুঝতে হবে, ঠিক আছে? যেরকম রিসার্চ অ্যাপটিটিউড, টিচিং অ্যাপটিটিউড, কমিউনিকেশন, আইসিটি, পিপল ডেভেলপমেন্ট এন্ড এনভায়রনমেন্ট এন্ড হায়ার এডুকেশন সিস্টেম, পুরোটাই আছে থিওরি বেসড, যেগুলো আমাদেরকে পড়তে হয়, বুঝতে হয়। কিন্তু প্র্যাকটিক্যাল বেস, স্পেশালি যেগুলো ম্যাথমেটিক্যাল রিজনিং টাইপের জিনিস, সেগুলো পুরোটাই প্র্যাকটিক্যাল। মানে যদি আমরা একটু প্র্যাকটিস করে নিই, প্র্যাকটিক্যাল যদি আমরা করে নিই, তাহলে কি হবে, আমাদের কিন্তু ফুল মার্কস আসবে এখান থেকে। নাম্বার কাটার কোনো জায়গা নেই, মানে এখানেও কাটার জায়গা নেই ঠিক হলে, বাট আমাদের কনফিউজ হওয়ার প্রচুর জায়গা আছে। বাট এখানে কি হয়, আমাদের কনফিউজ হওয়ার কোনো জায়গা নেই। এখানে যে উত্তরগুলো আছে তার মধ্যে উত্তরটা আমি যদি ক্যালকুলেশন ঠিক করি, সেই উত্তরটা আসতে বাধ্য, আর সেটাই অ্যান্সার। সুতরাং এখান থেকে প্র্যাকটিক্যাল থেকে আমাদের যে স্কোরটা হয়, সেটা একদম মানে কি বলবো, যেটা আমরা বাংলায় বলে থাকি ছাকা মার্ক আছে। তো সেটাই এই জায়গাটাতে মানে আমাদের ক্রস হওয়ার কিছু চান্স নেই, যদি আমরা প্র্যাকটিস করি আর ঠিকভাবে গাইডেন্স পাই। এবার স্কোরিং পার্ট, এই সব থিওরি প্র্যাকটিক্যাল ছাড়াও কিছু স্কোরিং পার্ট আছে। কেন আছে বলছি, কারণ টিচিং অ্যাপটিটিউড যাদের এক্সপিরিয়েন্স আছে, যারা এক্সাম দিয়ে থাকবেন, তারা দেখেছেন টিচিং অ্যাপটিটিউডে প্রচুর কোয়েশ্চেন এরকম থাকে যেগুলো আমাদেরকে কনফিউজ করে দেয়। ইভেন রিসার্চ অ্যাপটিটিউডেও যেহেতু অনেকটা বড় সিলেবাস, আমাদের কনফিউশন বেড়ে যায়, আমরা ভুলে যাই অনেক কিছু। বাট সেক্ষেত্রে আমাদের স্কোরিং পার্ট হিসাবে ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি, বিকজ আমরা আজকাল ফোন, ইন্টারনেট, মোবাইল, ল্যাপটপ এইসব ছাড়া আমরা আজকাল থাকতেই পারি না, তাই না? এগুলো আমাদের মানে এসেনশিয়াল জিনিস হয়ে গেছে। হয়তো আমি একটা বই আমার সঙ্গে না হলেও চলবে, আমি একটা স্টুডেন্ট হয়ে, বাট আমার যদি ইন্টারনেট থাকে আমি বইটা ডাউনলোড করে নিতে পারবো, আমি বিভিন্ন জায়গা থেকে পড়তে পারবো। তো সেজন্যই এটা পুরো ইম্পর্টেন্ট। আর এটা এই আইসিটি চ্যাপ্টারটা, যেটা আমরা জানি অ্যাকচুয়ালি, মানে কোনো জিনিসটাই সেরকম হার্ড নয় যেটা আমার পড়তে ভীষণ কষ্ট হবে বা আমার বুঝতে ভীষণ কষ্ট হবে। কিছু কিছু ফুল ফর্ম থাকে, কিছু কিছু টেকনিক থাকে, কিছু কিছু বাইনারি এসবের ম্যাথ থাকে, তো খুবই ইজি, জাস্ট 2-3 মিনিটে সলভ করা যায়। তো এটা পুরো স্কোরিং পার্ট। এখান থেকে যে 5টা কোয়েশ্চেন আসে, 10 নম্বর আমাদের পাক্কা এখান থেকে, ঠিক আছে? এটা কিন্তু আমাদের, মানে আমি যদি এখানে লিখি, এখান থেকে আমাদের কিন্তু 10 নাম্বার কেউ ক্রস করতে পারবে না। এবার পিপল ডেভেলপমেন্ট এন্ড এনভায়রনমেন্টে যদি দেখা যায়, সেম জিনিস। এখান থেকে কিন্তু যা কোয়েশ্চেন আসে, সেগুলো কিন্তু আমরা যদি একটু ফলো করি, আমরা যদি একটু পড়ি, এখান থেকেও কিন্তু যে কোয়েশ্চেনে যেটা অ্যান্সার হয়, ডাইরেক্ট অ্যান্সার পাই আমরা। সুতরাং এখান থেকেও কিন্তু আমাদের 10 নাম্বার পুরো পাওয়ার চান্স থাকে। সুতরাং 10-10 করে এগুলো পুরো। হায়ার এডুকেশন সিস্টেম সেম। ইভেন আমরা হায়ার এডুকেশন সিস্টেম, যারা এমএ তে পড়ছো এখন বা গ্রাজুয়েশন থেকে এসে গেছো, হায়ার এডুকেশনে এনরোল করে গেছো তোমরা, তো সেক্ষেত্রে পুরোটা হায়ার এডুকেশন সিস্টেমে আমরা অনেক ব্যাপার জানি। তো এটাও আমাদের জন্য ইজি। আর যে কোয়েশ্চেনের যেটা হয় সেটাই কিন্তু অ্যান্সার হয়, আমাদের অ্যান্সারে কোনো কনফিউশন থাকে না। সুতরাং এক্ষেত্রেও আমাদের 10 মার্ক পাওয়ার খুবই চান্স। লজিক্যাল রিজনিং আমি যেটা বলছিলাম, আমাদের প্র্যাকটিক্যাল ম্যাথের মধ্যে আমরা যদি ঠিক করতে পারি, ঠিক যদি ক্যালকুলেশন করতে পারি, আবার 10 মার্ক। ঠিক আছে, তাহলে কত হলো? 40 আউট অফ 100। 40 মার্ক, মানে এখানে 40 মার্ক এসে গেল। এবার আমি আশা করি বাকি আমার যেহেতু এতগুলো পার্ট আছে, নিশ্চয়ই আমি আরো কিছু এখানে অ্যাড করতে পারবো। তো আশা করি আরো আমি 15টা কোয়েশ্চেনও যদি এদিক থেকে করতে পারি, তাহলেও কিন্তু আমার কতগুলো হচ্ছে, 55 কোয়েশ্চেন এখানেই হয়ে যাচ্ছে জেনারেলি। প্লিজ নিজেরা মিউট। শোনা যাচ্ছে আমাকে? হ্যাঁ স্যার, হ্যাঁ ম্যাম। ওকে, হ্যাঁ দেখি তো হাত করতে দেখে না, শুনতে দাও। প্লিজ মিউট করুন। যিনি আনমিউট করেছেন, এখান থেকে আমি অপশন এই মুহূর্তে পাচ্ছি না। মিউট করুন নিজেকে, আপনি নিজে আনমিউট করেছেন তাই। যারা হ্যান্ড রেজ করেছো তাদের আমি পরে কোয়েশ্চেন করব, তো তখন আমাকে কোয়েশ্চেন করে থাকবেন, ঠিক আছে? আমি যখন জিজ্ঞাসা করব তখন। আপাতত আমি আগে বলে নিই, লাস্টে অপশন দেওয়া হবে জিজ্ঞাসা করার জন্য, টাইম আছে যথেষ্ট। তো এভাবে আমরা এই যে আমাদের 45 কোয়েশ্চেন জেনারেলি আমরা খুব ইজিলি সলভ করতে পারি, ঠিক আছে? তাই এটা আমাদের মানে এগুলো হচ্ছে যে আমাদের খুব ইজিলি চলে আসে ব্যাপারগুলো।
তাই এগুলো হচ্ছে আমাদের স্কোরিং পার্ট। ঠিক আছে, এবার আমরা কেন ডিফিকাল্টিজ ফেস করি ফার্স্ট পেপারটাতে রাদার দেন সেকেন্ড পেপার? যেটা হয় আমরা সবাই এটা ফিল করি, এটা আমাকে কেউ বলবে না যে না ম্যাম আপনি, আমি তো ফার্স্ট পেপারটা ডিফিকাল্টি ফেস করি না, আমি শুধু সাবজেক্টে হয়, এটা হয় না। কারণ আমি নিজে এক্সাম দিয়েছি, আমি এক্সপিরিয়েন্স থেকে বলছি যে এটাই আমাদের প্রবলেম হয়, মেইন প্রবলেম হয়, স্পেশালি যারা আর্টস স্টুডেন্ট হয়, এটাই আমাদের সাথে প্রবলেম। আমরা অনেকদিন ধরে ম্যাথ করছি না, ম্যাথের সাথে ডিট্যাচ হয়, সেই মাধ্যমিকের পরে হয়তো আমরা ম্যাথ ছেড়ে দিয়েছি। সুতরাং কি হয়, এখন যখন ম্যাথ গুলো আসে আমরা কনফিউজ হয়ে যাই, আমরা ভুলে গেছি ম্যাথ গুলো। তো তাই আমরা ডিটাচ উইথ দ্য ম্যাথ। ইভেন সেকেন্ডলি কি হয়, ইংলিশ। কে আনমিউট আছে আমি একটু দেখি, দুইজন আনমিউট আছে, সুষমা সুষমা পাল এন্ড সুদেশনা কুন্ডু, প্লিজ দুইজন মিউট করো একটু, এখান থেকে অপশন এখন আসছে না। ঠিক আছে, হ্যালো ম্যাডাম, শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, আপনি ওই ইয়েতে যান, প্লেসমেন্টে গিয়ে মিউট অলে এলাও এখানে অ্যাকচুয়ালি পার্টিসিপেট। মিউট মি শুধু আসছে, সেটাই প্রবলেম হচ্ছে। না না, পাশে একটা থ্রি ডটস থাকবে, সেখানে ওকে, এলাও পার্টিসিপেট দেমসেলফ, ওটা ক্লিক করা যাবে না, ওটা ডিসলাইক করে দিন তাহলে হয়ে যাবে। থ্রি ডট থেকে এলাও পার্টিসিপেট একটা নিচে লেখা আছে না, হুম, এলাও পার্টিসিপেন্টস আনমিউট দেমসেলভস, এরকম একটা লেখা আসবে। আমি এই মুহূর্তে পাচ্ছি না ওটা। ডিসেবল অ্যানোটেশন দিচ্ছে, হাইড নেমস এন্ড শেয়ার ফাউন্ড, অপটিমাইজ ভিডিও ক্লিপ, এটা আচ্ছা, আসছে না জাস্ট আমার মধ্যে। এক মিনিটের জন্য আপনি আমাকে হ্যাঁ হোস্ট হ্যাঁ, করুন। একটু হোস্ট আমি করে দিচ্ছি, ওকে। কারণ এটা খুব একটু না হলে প্রচন্ড প্রবলেম হবে ক্লাসের। জাস্ট একটু ওয়েট করুন আপনারা, এক জাস্ট। স্যার আপনিই হোস্ট আছেন অ্যাকচুয়ালি। ইয়েস ইয়েস। হুম, হ্যাঁ, এবার দেখুন, এবার হয়েছে, আমি করে দিচ্ছি। হ্যাঁ, হ্যাঁ ঠিক আছে, আমিও আনমিউট হয়ে মিউট হয়ে গেছিলাম, সরি। ঠিক আছে, তো আমরা কেন এই ডিফিকাল্টিটা ফেস করি সেকেন্ড পেপারের সাথে, যেটা বলছিলাম, আমাদের অনেক দিন ম্যাথের সাথে প্র্যাকটিস থাকে না, সুতরাং এটা আমাদের খুবই প্রবলেম হয় যখন আমরা ডেটা ইন্টারপ্রিটেশন বা ম্যাথ গুলো করতে থাকি। আমাদের হয়তো কিছু অনেকদিন ভুলে গেছি যে কি কি আমাদের কিভাবে পার্সেন্টেজ বার করতে হয় বা লসাগু কিভাবে করতে হয়, তো সেই জন্য আমাদের একটা প্রবলেম হয়। সেকেন্ডলি আমাদের নেটের যে ফার্স্ট পেপার, তার ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ বা হিন্দি। এবার যদি আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে হই, হিন্দির সাথে ডিটাচ হয়ে থাকি, বা হিন্দিটা যদি আমাদের অ্যাকচুয়ালি হিন্দি যদি আমরা বলতেও পারি, যেটা আমাদের রিটন ইংলিশ, সেটা কিন্তু যথেষ্ট বলার থেকে আলাদা। তো সুতরাং আমরা যখন সেটা বইয়ে, যাদের কাছে নেটের হিন্দি বই আছে তারা পড়ে দেখো, ভাষাটা যথেষ্ট জটিল থাকে। তো যদি হিন্দি হয় বা ইংলিশ হয়, ইংলিশটা আমরা আবার সেই স্কুল লাইফ থেকে ছেড়ে আসছি, সুতরাং আমাদের ভীষণ প্রবলেম হয় কোয়েশ্চেনটা বুঝতে, বলতে কি চাইছে আমরা সেটাই বুঝতে পারি না। তো এজন্য আমরা খুব বেশি প্রবলেম ফেস করি ফার্স্ট পেপারটাতে রেদার দেন সেকেন্ড পেপার, কারণ সেকেন্ড পেপারের ল্যাঙ্গুয়েজটার সাথে আমি এখন ইউজ টু হয়ে গেছি। যদি আমি বাংলা স্টুডেন্ট হয়ে থাকি, আমার বাংলাতেই থাকছে, যদি আমি হিস্ট্রি থাকি, হিস্ট্রিটা হয়তো মানে বাংলাতেই থাকছে বা ইংলিশে থাকছে, জানি না, আমার ঠিক আইডিয়া নেই, এটা মনে হয় বাংলাতেই থাকে। বাংলা থাকে না, ইংলিশে থাকবে, কারণ এটা সেন্ট্রাল হিসাবে যেহেতু। সংস্কৃতের ক্ষেত্রে বলি, সংস্কৃতের কোয়েশ্চেন সংস্কৃতেই থাকে, সংস্কৃত আমরা গ্রাজুয়েশন থেকে নিয়েছি, মানে আমরা তখন থেকে পড়ছি, তাই না? তো আমাদের সাবজেক্টটার ওইভাবে ল্যাঙ্গুয়েজটার সাথে প্রবলেম হয় না। কিন্তু যখনই সেটা ফার্স্ট পেপার হয়ে যায়, সেটা ল্যাঙ্গুয়েজটা ইংলিশে এসে যায়, আমাদের কোয়েশ্চেনটা বুঝতে অসুবিধা হয়। আমি যখন আমাদের যারা বিদ্যাচর্চার অলরেডি স্টুডেন্ট আছেন তাদের সাথে যখন আমরা ক্লাস করছি, স্টুডেন্টরা অ্যান্সার জানে, বাট প্রবলেম কি হচ্ছে, কোয়েশ্চেনটা বুঝতে পারছে না। তো ম্যাম অ্যাকচুয়ালি আমি তো অ্যান্সারটা জানতাম, বাট আমি ভুল করেছি কারণ আমি বুঝতে পারছিলাম না। তো এই জিনিসটা আবার যখন ডিসকাস করা হয়, তখন ওরা বলে আরে বাবা এত সোজা ছিল, পরের বারে কিন্তু ওরা গিয়ে ঠিক করতে পারছে। তো জিনিসটা হচ্ছে বোঝার প্রবলেম। যেহেতু আমার ইংলিশের সাথে ডিটাচ, তাই কোয়েশ্চেন
ব্যাপারটা আমি বুঝতে পারছি না যে কি আমার কাছ থেকে উত্তর চাইছে। কখনো হয়তো কিছু একটা ইনার মিনিং ওয়ালা কোয়েশ্চেন আছে যেটা তো আমি বুঝতেই পারছি না। কখনো হয়তো একটা কিছু নেগেশন ওয়ালা উত্তর চাইছে সেটাও আমি বুঝতে পারছি না। তো তাই এই প্রবলেম গুলো আমাদের হয়ে থাকে। আমি বুঝতে পারছি না, আমি ভুল উত্তর দিয়ে চলে আসছি। সুতরাং আমরা ডিটাচ হয়ে থাকি ম্যাথ বা ইংলিশের সাথে বা আরো হয়তো হিন্দি ল্যাঙ্গুয়েজ গুলোর সাথে, যেটা ফার্স্ট পেপারের মেন প্রবলেম। সেকেন্ডলি, আমরা এই সাবজেক্টটার সাথে নিউ, যারা এমএ পড়ছেন বা যারা হয়তো কোথাও না কোথাও শিক্ষকতার সাথে যুক্ত আছেন, তারাও রিসার্চ মেথডোলজি বা টিচিং অ্যাপটিটিউডটা যদিও আমরা প্র্যাকটিক্যালি করে থাকি, বাট থিওরিটিক্যালি জিনিসটা কিন্তু আমাদের কাছে পুরোটাই নতুন থাকে। এর সাথে আইসিটি আমরা রোজ ইউজ করছি, বাট যদি এখন আমায় কেউ বলে যে কম্পিউটারের ফাউন্ডার কে বা প্রথম কোন জেনারেশন ছিল, আমাদের কিন্তু দেখতে হয়। এরকম সাবজেক্টটা আমাদের কাছে থিওরিটিক্যালি পুরো নিউ। পুরো যে পয়েন্ট গুলো দেখালাম যে সিলেবাসে 10টা আমাদের ইউনিট আছে, পুরো 10টা ইউনিটই কোথাও না কোথাও আমাদের কাছে নিউ থাকে। আমরা হয়তো জানি, বাট সেটা হয়তো 10% বা 20%, নট 100%। তো সেজন্য আমাদের একটা ডিফিকাল্টি ফেস করতে হয়, কারণ যখনই আমরা নতুন জিনিস পড়ছি সময় তো লাগবে। সেক্ষেত্রে একটা 2-3 মাসের যখন আমাদের গ্যাপ থাকে, এইটুকু প্রিপারেশনে হয়ে ওঠে না পুরোটা কভার করা। সাথে সাবজেক্টের সিলেবাস এত হিউজ থাকে, তো সব মিলে আমাদের হয়ে ওঠে না। এবার থার্ড, নট লাইক আদার কম্পিটিটিভ এক্সাম। যদি কেউ ব্যাংকিং বা যদি আরো এক্সাম গুলো দিয়ে থাকো, ইভেন এসএলএসটি এর ক্ষেত্রেও কি হয় না, যে কোয়েশ্চেনটা থাকে সেটার একটা ডেফিনেট অ্যান্সার থাকে। আমি জানি 2+2 কত হয় 4, কিন্তু এক্ষেত্রে এরকম থাকে না। টিচিং অ্যাপটিটিউড বা রিসার্চ মেথডোলজি বা আরো কিছু পার্টে আমাকে কিন্তু এরকম স্যাঙ্গুইন অ্যান্সার থাকে না। আমায় পড়তে হবে অপশন গুলো পড়ে যেটা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট আমাকে সেটা করতে হবে। সেক্ষেত্রে আমরা প্রচুর কনফিউজ হয়ে যাই, যেটা আমি বারবার বলছি। সেরকম আরো অনেক চ্যাপ্টার আছে যেগুলোতে কি হয় না, আমরা ডাইরেক্ট অ্যান্সার পেয়ে থাকি না। তখন আমাদের প্রবলেম হয় কি না, আমরা জানি না যেহেতু এটার এটাই অ্যান্সার হবে, সুতরাং আমাদের প্রচুর ভাবতে হয়, আমাদের অনেক প্রবলেম ফেস করতে হয়। তাই এই এক্সামটা অন্য এক্সামের থেকে আলাদা, স্পেশালি ফার্স্ট পেপারটার কথা যেটা বলছি। অন্য কম্পিটিটিভ এক্সামের মতো যেহেতু আমরা ডাইরেক্ট অ্যান্সার পাচ্ছি না আমাদের, তাই এটা টাইম টেকিং। যদি আমরা অ্যান্সারটা জেনে থাকি, যেটা আমরা সাবজেক্টে করি, আমাদের সাবজেক্টে যা টাইম লাগে সে তুলনায় ফার্স্ট পেপারে আমাদের টাইম বেশি লাগে। ঠিক আছে, কারণ সাবজেক্টে যদি আমাদের 100টা কোশ্চেন থাকে, অন্তত তার মধ্যে 30টা কোশ্চেন আমার জানা থাকেই থাকে। ওই 30টা করতে আমায় ভাবতে হয় না। ঠিক আছে, তো তাই এই জিনিসগুলো হচ্ছে প্রবলেম হয়। আদার কম্পিটিটিভ এক্সামের মতো হয় না বলে এক্ষেত্রে আমাদের প্রবলেম ফেস করতে হয়। নট আপডেটেড উইথ মডার্ন চেঞ্জেস। এবার এই যে আমরা অনেকে, আমি দেখলাম যে জাস্ট আমায় নেগেটিভলি নেবেন না, আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি। আমি হয়তো কেউ বলছে আমি শুনতে পাচ্ছি না, বা আমি নিজেকে মিউট করতে পারছি না, বা আমি একটু আগে পার্টিসিপেন্টকে মিউট করতে পারছিলাম না, আমার নিজের দোষ। সেটা কি হচ্ছে, এই যে মডার্ন আপডেট গুলো হচ্ছে, আমরা হয়তো এতটা অ্যাওয়্যার নই এটা সম্পর্কে। তো এই যে মডার্ন চেঞ্জেস গুলো এসেছে এক্সাম প্যাটার্নে, সিলেবাসে, এগুলোর সাথে আমরা আপডেটেড নই। আমি কোথাও হয়তো 1 বছর আগে পড়েছিলাম, আমি তারপর দেখিনি সিলেবাস চেঞ্জ হয়েছে বা কিছু প্যাটার্ন চেঞ্জ করে দিয়েছে কোয়েশ্চেনের। তো সেক্ষেত্রে কি হয় না, আমি কিন্তু পিছনে পড়ে যাই, আমি কিন্তু বুঝতে পারি না যে আমি কিভাবে পড়াশোনা করছি, আমি কিভাবে এগিয়ে যাচ্ছি। ঠিক আছে, আমি কিন্তু অন্যদের থেকে পিছনে পড়ে যাই যারা অ্যাকচুয়ালি আপডেট হয়ে আছে। তাই আমাদের কি হবে, মডার্ন চেঞ্জেস গুলোর সাথে আপডেট হওয়া উচিত। আর আমরা যেহেতুই আপডেট হয়ে থাকি না, তাই আমাদের এই ডিফিকাল্টিস গুলো ফেস করা হয়। আমি একটা জাস্ট ছোট এক্সাম্পল দিচ্ছি কেন আমি বলছি যে আপডেট উইথ মডার্ন চেঞ্জেস বা নট। সেকেন্ডলি সেম থিং, নট আপডেটেড উইথ কারেন্ট সিলেবাস। কি হয় না, এই যে কারেন্ট সিলেবাস আমাদের আছে, 2019-এর পর থেকে সিলেবাসটা প্রচুর চেঞ্জ হয়েছে। কিন্তু যদি আপনারা দেখে থাকেন বইগুলো যেগুলো আমাদের বাজারে পাওয়া যাচ্ছে, তারা এখনো কিন্তু এই ম্যাথামেটিক্যাল রিজনিং বা এই যে ফিলসফিক্যাল রিজনিং, এগুলো নিয়ে এখনো সিলেবাস কভার করছে না। তারা ডেটা ইন্টারপ্রিটেশন দিয়ে বসে আছে খালি। তারা এই কি হচ্ছে, কারেন্ট সিলেবাসের সাথে আপডেট নয়, তারা বুঝতে পারছে না কি করতে হবে। তারপর যখন আমরা সেগুলো পড়ছি, আমরা ভাবছি হ্যাঁ আমি তো পুরো 100% আমি আপডেটেড, বাট কি হচ্ছে এক্সামে গিয়ে আমি দেখছি কিছু নতুন এক্সাম, মানে নতুন টাইপের কোয়েশ্চেন দিয়েছে। আমি তো কনফিউজ হয়েছি, এটা আমি কোনোদিন পড়িনি, এটা আবার কি জিনিস। ঠিক আছে, এখনো পর্যন্ত ক্যালেন্ডার ডেট ওইসবের ম্যাথ আছে, মানে আমরা হয়তো পড়ছি, বাট যদি দেখা যায় এই ম্যাথ গুলো অনেক বছর ধরে আসছে না। ঠিক আছে, এটা সিলেবাসের বহিরাগত করা হয়নি, বাট আসছে না। কিন্তু সে তুলনায় কি হয়, বাইনারি ডেসিমেলের ম্যাথ গুলো করানো হয়, এক্সামে আসছে। সেক্ষেত্রে আমি জানি না বাইনারি ডেসিমেলের ম্যাথ গুলো কি করে হয়।
সুতরাং আমাদেরকে আপডেট থাকতে হবে কারেন্ট সিলেবাসের সাথে। আর যেহেতু আমরা থাকি না, তাই আমরা এরকম ডিফিকাল্টিস গুলো ফেস করি রাদার দেন সেকেন্ড পেপার। আরো অনেক কারণ আছে যেগুলো আপনারা যারা এক্সাম দিচ্ছেন নিজেরাই বুঝতে পারবেন যে কি কি কারণে প্রবলেম হয়। আমি জাস্ট মেন কিছু পয়েন্ট এখানে লিস্ট আউট করেছি, আর তারপর সেগুলো নিয়ে ডিসকাস করছি। বাকি আরো আপনারা নিজেরাই জানেন যে কি কি বিষয়ে প্রবলেম হয়। আর আমরা সবাই ভাবি যে আমি যদি ফার্স্ট পেপারটা আমার ভালো হয়ে যায়, আমি ডেফিনেটলি সাবজেক্টে কোয়ালিফাই করে নেব, এটা আমাদের কনফিডেন্স থাকে। এবার কেমন টাইপের মানে পার্টিসিপেন্ট থাকে, অ্যাসপিরেন্টরা কেমন হয়, এটা নিয়ে আমি জাস্ট একটা বলেছি। আর এটার আমি যেটা বলছিলাম আগে একটা এক্সাম্পল দেবো, এখানে কিছু এক্সাম্পল আছে, আর আরো পরে আরো আমি দেবো। কিছু টাইপের পার্টিসিপেন্ট থাকে, মানে আরো কিছু প্রবলেম থাকে অ্যাকচুয়ালি আমাদের নিজেদের মধ্যেও। তো সেটাও আমাদেরকে প্রথমত, যদি আমরা এই প্রবলেম গুলো সলভ করতে চাই, সেটাও আমাদেরকে সলভ করতে হবে। প্রথম কথা, কিরকম টাইপের পার্টিসিপেন্ট থাকে আমি জাস্ট কয়েকটা ছবি দিয়ে বোঝাতে চেয়েছি। একটা কেউ থাকে যে 100% পড়াশোনা করে, আর তারপর কি হয় যে প্রথম থেকে মানে হয়তো যখন এমএ তে এন্ট্রি নিল তখন থেকে তার গোল নিশ্চিত যে আমি নেট দেব। সুতরাং তখন থেকে সে সিলেবাস সম্পর্কে আপডেট হবে। সে তখন থেকে তার পড়ার সময়ের মধ্যে একটা সময় বার করবে যে আমি এটা জন্য নেটের টাইমে প্রিপারেশন নেব। ইভেন যদি সাবজেক্ট বলা হয়, যেটা আমার সিলেবাসে সাবজেক্ট আছে এমএ সিলেবাসে, সেটাও আমি পুরোটা পড়বো। নট অনলি ফর সেমিস্টার, আমার সেমিস্টারে মার্ক পেয়ে গেলাম সেটা নয়, আমাদেরকে পুরো করতে হবে। তো সেই হিসাবেও আমাদের কিন্তু 100% সিলেবাসের উপর ধ্যান দিয়ে আমরা নিজেদেরকে 100% প্রিপেয়ার করবো প্রথম দিন থেকেই। আর তারপর যখন এক্সাম আসবে আমি রিল্যাক্স, আমার তো সমস্ত কিছু পড়া হয়ে গেছে, আমি এক্সাম দেবো, এক্সামের দিনেও আমি যথেষ্ট রিল্যাক্স থাকবো কারণ আমার পড়া আছে। আর তারপর আমি একটা 100% সাকসেস পাবো। কেউ থাকে কি প্রচুর কনফিউজ, কিরকম, না আমি কি ঠিক করছি না ভুল করছি, আমার কি এই লাইনটাতে যাওয়া উচিত না যাবো না, এক্সাম দেবো কি দেবো না, এবারে ফর্মটা ফিল আপ করবো না থাক পরের বারে করি। প্রচুর কনফিউশন নিয়ে হয়তো এক্সামটার জন্য প্রিপেয়ার হওয়া শুরু করে। যদি না হয়, প্রথম কথা হচ্ছে মনে ডাউট, আমার যদি না হয় আমি কেন 1000 টাকা দিয়ে ফর্মটা ফিল আপ করছি, 1000 টাকা নষ্ট হয়ে যাবে। প্রচুর কনফিউশন মনে। সেটা এরকম আমরা প্রায় 20-30% স্টুডেন্টকে আমরা দেখতে পাই। এক্ষেত্রে হয়তো প্রিপারেশনে যদি দেখা যায় 40% স্টুডেন্ট হয়তো এরকম হয়, 20% হয়তো এরকম হয় যারা কনফিউশন নিয়ে এক্সাম দিচ্ছে, কি দিচ্ছি কি না হবে কি না জানি না, আমি কি করব জানি না। ঠিক আছে, কেউ থাকে, এটা হচ্ছে আমাদের ওই শ্রীবাস্তু পন্থানাম টাইপের আর কি, আহাম ব্রহ্মাস্মি কাইন্ড অফ। পরীক্ষা আছে, হবে, যদি ভগবান আমাকে আশীর্বাদ করে আমি নিশ্চয়ই পাস করব। বাকি তো আমি আমার কাজ করব, আমি ঘুমোবো, আমি আমার মতো রিল্যাক্স করব, পরীক্ষায় গিয়ে তুক্কা মারবো, যদি আমার লাকে থাকে হয়ে যাবে। বাট আমি বলছি নেট এক্সাম তুক্কা মারার জিনিস নয়, সেখানে কিন্তু লাক এতটাও কারুর প্রেফার করে না যে 100% জিআরএফ তুক্কা মেরে হয়েছে, কারুর হবে না, তাকে পড়তেই হবে। ঠিক আছে, তাই এই জিনিসটা তো মানে যারা থাকে তারা নিজেদেরকে যদি কেউ এখানে থেকে মানে এরকম কেউ আছেন, তারা কিন্তু নিজেকে ভাববেন না যে এটা পসিবল কোয়ালিফাই করার জন্য। এই ক্ষেত্রে কিন্তু কখনোই পসিবল নয়, নিজের অ্যাটিটিউড সেক্ষেত্রে আমাদের চেঞ্জ করতে হয়। প্রচুর স্টুডেন্ট থাকে এই জিনিসটাও, আমার ফ্রেন্ড ফিল আপ করছে আমিও করছি, হয়ে গেলে হয়ে যাবে, না হলে হবে না। ঠিক আছে, এইভাবে কিন্তু এটা হয় না। এক্ষেত্রে আরো কেউ থাকে, আমি যে পড়াশোনাটা করছি আমার যে সিলেবাসটা, প্রচুর বিরক্ত হয়ে মানে ঠিক রাগের ওপরে, ঠিক আমি কি পড়ছি, হ্যাঁ আমি আমি কেন পড়ছি, বা আদৌ আমি যদি পাস না করি তাহলে ফের কি হবে, কেন যে আমি এইসবের চক্করে আসলাম। প্রচুর কনফিউশন জীবনে, মানে এক্ষেত্রে কি হচ্ছে, আমি কনফিউজ হয়ে পরে পড়াশোনা করার চেষ্টা করছি, এক্ষেত্রে আমি প্রচুর মানে কি বলবো, মনে স্যাটিসফ্যাকশন নেই আমার, আমি প্রচন্ড রাগ হয়ে আমি কাজ করছি। তাতে কি হচ্ছে, আমি যেটুকু পড়াশোনার সময় দিচ্ছি, আমি পড়াশোনার সময় কিন্তু দিচ্ছি এক্ষেত্রে, কিন্তু তারপর কি হচ্ছে, আমি যেহেতু এই রাগে বা আমি মনের শান্তি নেই, সেক্ষেত্রে আমার যেটুকু পড়ছি সেটাই একদিক দিয়ে বললাম আমরা এক কান দিয়ে ঢুকছে এক কান দিয়ে বেরিয়ে যাচ্ছে, সেরকম মাথায় একদিকে ঢুকছে একদিক দিয়ে বেরিয়ে যাচ্ছে, সেটা হয়ে থাকে। আরেক টাইপের স্টুডেন্ট হয় যারা কি হয়, লাস্ট নাইট, কালকে পরীক্ষা আমি আজকে পড়ে নেব, আর তারপর আমার সমস্ত কিছু হয়ে যাবে। এটা পসিবল নয় এই ক্ষেত্রে। নেট পরীক্ষা এক রাতে পড়ে হয় না, নেট পরীক্ষা লাস্ট এক সপ্তাহ পড়ে হয় না,
কারণ সিলেবাস এতটাই হিউজ, আপনি যদি শুধু সিলেবাসটাই মুখস্থ করতে চান সেটাও 7 দিনে হবে না, এরকম টাইপের একটা ব্যাপার। আর মুখস্থ করে তো হয়ই না, বুঝতেও হবে সাথে। সুতরাং এই লাস্ট মিনিট প্রিপারেশন এটার ক্ষেত্রে প্রথমেই ক্রস, ঠিক আছে। এক্ষেত্রে কোনো টেকনিক কাজে দেয় না। লাস্ট মিনিট পড়ে সেমিস্টার পাস করা যায়, লাস্ট মিনিট পড়ে হয়তো যারা স্পেশালি টেকনোলজি স্টুডেন্ট, আইটি এসব স্টুডেন্ট, তাদের পাস করা যায়, কিন্তু নেট এক্সাম পাস করা যায় না। আর আমি মনে করি এটা হওয়া উচিতও নয়, কারণ আমরা পরে গিয়ে একটা এত বড় রেসপন্সিবিলিটি নেব, একদিন আগে পড়বো আর তারপরে যদি ভাবি হয়ে যাবে, এটা কখনোই পসিবল নয়। এবার আপনারা নিজেরা ভাবুন, আপনি নিজেকে কিসের আন্ডারে রাখতে চান একটা এক্সাম কোয়ালিফাই করার জন্য, ঠিক আছে। আপনি প্রথম দিন থেকে প্রিপারেশন নেবেন, যারা হয়তো এমএ সমর থেকে হয়তো নেননি, বাট আজ থেকে নেবেন, এক্সাম হয়তো 3 মাস পরে, সেটাও যথেষ্ট টাইম। 3 মাস একটা যথেষ্ট টাইম নিজেকে ফোকাস করার জন্য। বাট প্রথমত মনের শান্তি দরকার, আর আমি কি করছি আমার গোল নিশ্চিত হওয়া দরকার, আর তারপর আমার প্রপারলি হার্ড ওয়ার্ক করা দরকার। তো নিজেরাই ভাবুন নিজেকে কিসের আন্ডারে রাখতে চান, কোন পর্যায়ে ফেলতে চান। এই যেটা বলছিলাম আগের ক্ষেত্রে, সেটাই এটা একটা কন্টিনিউইং লাইক কন্টিনিউ পার্ট। এটাও আমরা মিস্টেক কি করি, লাস্ট নাইট পড়তে গিয়ে বা লাস্ট 15 দিনে 7 দিন পড়তে গিয়ে আমরা ওভারবার্ডেন হয়ে যাই, সিলেবাস এত বড়, আমরা প্রচুর পড়তে থাকি, বা লাস্ট মোমেন্ট প্রিপারেশন নেই, দিয়ে পর কি হয় না, এক্সামে গিয়ে আমরা কিছুই পারি না। এখানে ওভারবার্ডেনের ক্ষেত্রে আরেকটা কথা বলি, যারা প্রচুর পড়াশোনা করি ফার্স্ট পেপারে, তাদেরকে কিন্তু আমি বলে রাখছি, তাহলেও কিন্তু ফার্স্ট পেপার কোয়ালিফাই করা সম্ভব নয়। অনেক পড়ে কিছু হবে না, এই ক্ষেত্রে পড়তে হবে, জিনিসটা বুঝতে হবে, তারপর কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে। ল্যাক অফ প্র্যাকটিস ব্যাপারটা কিন্তু আমাদের প্রচুর বড় মানে মিস্টেক। আমরা পড়ে নিই, পড়ে পরে বইটা বন্ধ করে দিলাম, প্র্যাকটিস করলাম না, ঠিক আছে। আমি যদি একটা পাতা পড়ছি, আমি কিন্তু 2টো পাতা প্র্যাকটিস করব, এটা আমার রোজকার মানে মূল মন্ত্র হওয়া উচিত জীবনে। আর লাস্ট পার্ট বলি, মিসলিড। আমাদের প্রচুর কোচিং সেন্টার, প্রচুর ইউটিউব ভিডিওস, প্রচুর বই আছে, যেগুলো কিন্তু আমাদেরকে গাইডেন্সও ভালো দিতে পারে, আবার মিসলিডও করতে পারে। আপনার এটুকু বোঝা উচিত যে কে আপনাকে মিসলিড করছে আর কে আপনাকে গাইড করছে। সুতরাং কোনো মিসলিড করা কোনো ইউটিউব ভিডিও হোক বা ইউটিউবারের পাল্লায় পড়বেন না, যে আপনাকে মিসলিড করবে, যে আপনাকে কিছু মোটিভেশনের জায়গায় আপনাকে ডিমোটিভেট করবে, তারপর এক্সামটা দেবে না। প্রচুর স্টুডেন্টের কল আসে যে আমাকে আমার রিলেটিভরা বলছে কেন আমি এক্সাম দিচ্ছি, যেটা স্যারও বলছিলেন যে ওই কারোর বিয়ে বাড়িতে গেলাম আর কোশ্চেন করা হয়, এগুলো এক টাইপের মিসলিড করা। আপনি আমায় এনকারেজ করতে পারছেন না, আপনি আমাকে ডিসকারেজ করছেন। তো আমাদেরকে বুঝতে হবে এই জিনিসগুলো থেকে আমাদের সবসময় দূরে থাকতে হবে। কিছু স্টুডেন্ট আছে না, আমাকে এমনি পাশের বাড়ির কেউ বা নর্মালি বলছে যে, বা কোনো হয়তো ইউটিউব ভিডিওতেও আমরা দেখছি, বলছে নেট কোয়ালিফাই করে কি হবে, এখন তো অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের এক্সামই হচ্ছে না। সিএসসি বেঙ্গলে যদি দেখি, সিএসসি তো হচ্ছেই না। কে বলেছে সিএসসি হচ্ছে না? 2 বছর আগে 2019 সিএসসি হয়নি, আবার ফর্ম বেরোয়নি। সেন্ট্রালে কতগুলো ফর্ম বেরিয়েছে, দিল্লি ইউনিভার্সিটির কতগুলো ফর্ম বেরিয়েছে, দেখার বিষয় আমাদের কতগুলো কি কি আমাদের জন্য হয়েছে। কিন্তু মানুষ কি বলবে, ইভেন আমি দেখেছি ফেসবুকেও প্রচুর হয়তো নেটের ফ্রি কোচিং দেওয়া হচ্ছে বা নেটের ফর্ম বেরিয়েছে, বলবে কেন ফর্মটা ফিল আপ করছেন, পরীক্ষাই তো হবে না। নেটের পরীক্ষা হবে না কে বলেছে? নেট কন্টিনিউয়াসলি পরীক্ষা নিয়ে যাচ্ছে, সিচুয়েশন যখনই কন্ট্রোলে আসছে তখনই হচ্ছে। হ্যাঁ, এই 2 বছর আমরা একটু বাজে সিচুয়েশনের মধ্যে যাচ্ছি, কারণ আগে আমাদের জীবন, তারপর আমাদের পরীক্ষা, তো সেটা গভর্নমেন্টও সেই জিনিসটা মাথায় রেখে চলছে। সুতরাং আমাদেরকে এই জিনিসটা বুঝে চলতে হবে। তাই একটু সময় লাগছে, এটা সত্যি কথা, কিন্তু এটা নয় যে আপনি দেখাবেন চলুন এই মানুষটা পিএইচডি করে বা নেট কোয়ালিফাই করার পরে জীবনে কখনো চাকরি পায়নি, আপনি পাবেন না। আমাদেরকে মনে রাখতে হবে, নাহি বন্ধা সরস্বতী, সরস্বতী কখনো বন্ধা নয়, আমাদেরকে রেজাল্ট কিন্তু দেবেই। তাই মিসলিড হবেন না, কখনোই ডিমোটিভেট হবেন না। সবসময় ভাববেন আমি পারি, আমি করব, আর বাকি কে কি বলছে আমার কান দেওয়ার দরকার নেই। যেটা এবার সলিউশন, এইসব প্রবলেমের সলিউশন কি ফার্স্ট পেপারের ক্ষেত্রেও বা সেকেন্ড পেপারের ক্ষেত্রেও, ফার্স্ট অফ অল আমাকে পজিটিভ হতে হবে। যে কোনো কিছুতে আমাদের লাইফের আরেকটা জিনিস আমাদের মাথায় ঢুকিয়ে নিতে হবে, নাথিং ইজ ইম্পসিবল। কেউ একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বা কেউ একটা সেন্ট্রাল ইউনিভার্সিটি বা স্টেট ইউনিভার্সিটির প্রফেসর মানে উনি অনেক জানেন, আমি কিছু জানি না, এই ব্যাপারটা কিছুই নয়। ব্যাপারটা হচ্ছে উনিও একদিন আমাদের স্টেজ দিয়েই গেছে, ঠিক আছে। উনিও একদিন এই নেটের এক্সাম কোয়ালিফাই করেছেন, উনিও একদিন রিসার্চারের জন্য অ্যাপ্লাই করেছিলেন, উনিও সেম 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 জিনিসগুলো
ফেস করে পরে গেছেন, তারপর উনি হার্ডওয়ার্ক করেছেন, তাই ওই জায়গাতে পৌঁছেছেন। সুতরাং আমরাও যদি সেই স্টেপ গুলো ফলো করি, আমরা যদি অনেস্ট হই, ডেফিনেটলি আমরা পারবো। আমরাই পারি, অন্য কেউ নয়। আমরা মানুষ, আর এই রক্তে মাংসে মানুষরাই পারে। দেবতা পারে কিনা আমি জানি না, কারণ দেবতা আমাদের সামনে এসে দাঁড়িয়ে কিছু কাজ করে না, যা করে মানুষই করে। এই কোভিড প্যান্ডেমিকে আমরা দেখলাম যে ডাক্তাররাই আমাদের কাছে দেবতা, তাই না? কোনো ভগবান এসে আমাদেরকে ডাইরেক্ট চিকিৎসা করে দিয়ে চলে গেল না, তাই না? তো আমরাই পারি, এগুলো সমস্ত কিছু আমাদের হাতেই আছে। তাই আমাদেরকে প্রথমত পজিটিভ হতে হবে যে আমিই পারবো, আর আমার দ্বারাই হবে। সেকেন্ডলি আমাদেরকে গোলে ফোকাস হতে হবে। আমার যদি হাজার রকমের গোল থাকে, মানে আমি যদি আজ ভাবি যে চলো এসএলএসটি দিয়ে নেবো, কাল ভাবি নেট দেবো, পরশু ভাবি না ব্যাংকিং এর জন্য দেবো, আরেকদিন ভাবি আরে আমি তো নার্সিং এ কেন গেলাম না, এটা কেন করলাম না, তাহলে কিন্তু মুশকিল। আমাকে গোলটা ফোকাস করতে হবে। আমার প্রথমত একটাই লক্ষ্য হবে, সেই একটা লক্ষ্য কমপ্লিট হওয়ার পর আমি আমার সেকেন্ড গোলে যেতে পারবো। আমি যদি হাজারটা গোলে নিজেকে ব্যস্ত রাখি, আমি কোনোটাই ভালো করে করতে পারবো না। সুতরাং আমার গোলটা ফোকাস হতে হবে। এবার যদি কেউ বলো যে ম্যাম আমি তো এমএ পড়ছি, তাহলে আমার তো এমএ টাই ফার্স্ট গোল হওয়া উচিত। ডেফিনেটলি আমাদের এমএ টা ফার্স্ট গোল। কারণ আমি যদি এমএ টা পাস না করি, আমি কখনোই নেটের জন্য এলিজিবল হব না। আমি নেট পাস করলেও আমার ওক্ষেত্রে ফেলই ধরা হবে। তাই আমরা এম এর থ্রু দিয়ে আমাদের গোল নেটে যাব। আমাদের যেটা নেটের সিলেবাস আছে সেগুলো আমরা ভালো করে পড়বো। রোজ একটু টাইম দিয়ে হয়তো ফার্স্ট পেপারটার জন্য টাইম দেব, প্র্যাকটিস করব। তাই আমরা প্রথমত আমাদের গোলে ফোকাস থাকবো। এরপর মেক ইউর ওন নোটস অ্যাজ পার ইউর আন্ডারস্ট্যান্ডিং। যে যতই গাইডেন্স দিক, যে যতই পড়াক, তারপরে একটা নিজেদের নোট হওয়া উচিত, যেটা আমি নিজে বুঝতে পারছি। সেক্ষেত্রে হতে পারে যে মেন মেন পার্ট গুলো আমি পয়েন্ট করলাম, বা মেন পয়েন্টের যেখানে মেন লাইন সেখানে আমি একটা হয়তো হাইলাইটার দিয়ে হাইলাইট করে নিলাম। সেভাবে আমাদের একটা নিজস্ব আহ, একটা নোট তৈরি করা উচিত। আর ট্রিক, ডেফিনেটলি এক্সামের ক্ষেত্রে কিছু ট্রিক লাগে, যে আমি কিভাবে কোনটা করব, কোনটা আগে করব, কোনটা পরে করব, রিডিং কম্প্রিহেনশনে কিভাবে পড়লে আমি অ্যাকচুয়ালি মানেটা বুঝতে পারবো, লজিক গুলো কিভাবে আমি ইজিলি করতে পারবো কম টাইমে, ডেটা ইন্টারপ্রিটেশনটা কিভাবে করব, এইসবের ক্ষেত্রে ট্রিক থাকে। ইভেন রিসার্চ মেথোডোলজিরও ট্রিক থাকে, টিচিং অ্যাপটিটিউডেরও থাকে। তো সেই ট্রিক গুলো যদি আমরা অ্যাপ্লাই করি, আমরা কিন্তু প্রচুর ইজিলি এই এক্সামটাকে ক্র্যাক করতে পারবো। ইভেন সেকেন্ড পেপারের জন্য আমাদের ট্রিক থাকে, যেরকম আমাদের প্রচুর শ্লোক থাকে, যেগুলো আমরা যদি একটু মনে করে নিই, বা আরো অনেক রকমের ট্রিক থাকে যেগুলোতে আমরা ইজিলি ক্র্যাক করতে পারি এক্সামটা। ডেইলি রিভিশন। এবার আমরা পড়ছি আর খাতাটা বন্ধ করে দিচ্ছি, এটা হবে না। আমাদের একটা রিভিশন টাইম রাখতে হবে। মেবি আমি রাত্রেবেলায় ঘুমোতে যাওয়ার আগে আজ সারাদিন যেটা পড়েছি সেটা রিভিশন করে ঘুমোবো, সকালবেলায় ঘুম থেকে ওঠার পরে জাস্ট একটা 15 মিনিট আধা ঘন্টা রিভিশন দেবো। এই আমি যে রোজ একটা রিভিশন করব, এটা আমার চোখ দিয়ে আমার মাথায় ব্রেনে বসে যাবে এই রিভিশনটা। আর তারপর কি হবে, আমি কিন্তু এক্সামে যখন যাব আমি কনফিউজ হব না। চারটে অপশনের মধ্যে আমি ডেফিনেটলি রাইট অ্যান্সারটাই করে আসবো। তাই আমাদের এই ডেইলি রিভিশনটা একটা রুটিন বেসে খুবই মানে এটা আমাদের রুটিনের মধ্যে ইনক্লুড করা একান্ত জরুরি। ঠিক আছে, এবার প্র্যাকটিস উইথ দ্যাট ল্যাঙ্গুয়েজ হুইচ উইল বি ইউজড ইন এক্সাম। এক্সামে যে ল্যাঙ্গুয়েজটা আসবে সেটা আমরা সেই ল্যাঙ্গুয়েজে প্র্যাকটিস করবো। আমার ইংলিশ বা হিন্দিতে কোয়েশ্চেন আসবে, আমি যদি বাংলায় প্র্যাকটিস করি সেটা কিন্তু পসিবল হবে না। ঠিক আছে, কারণ তখন আমি এক্সামের ল্যাঙ্গুয়েজই বুঝতে পারবো না। সুতরাং আমাদের ইংলিশটা প্র্যাকটিস করা উচিত, বা হিন্দিটা, আমি যেটাতে ভাবছি যে আমি এক্সাম দেবো। সেই জন্য আমি কি করতে পারি, আমি কিছু ব্লগ পড়তে পারি, আমি কিছু আর্টিকেল পড়তে পারি। আর তারপর কি হবে না, সেগুলোর দ্বারা আমার ল্যাঙ্গুয়েজটার প্র্যাকটিসটা বেড়ে যাবে। রোজ আমি কিছু জিনিস পড়বো। আর এই প্র্যাকটিস যেটা বলছি, প্র্যাকটিসটা কিভাবে করা হবে না, আমি যদি কোনো একটা জিনিস দেখলাম, যেমন আমার মনে হয় যে সবাই দেখেছিল যে কিছুদিন আগে আমাদের ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে ছিল। কবে ছিল সেটা, কবে ছিল ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে? চ্যাট বক্সে রিপ্লাই দিলে ভালো হয় একটু। আমরা কিন্তু প্রচুর স্ট্যাটাস দিয়েছি, ফেসবুক টেসবুক দেখেছি। হ্যাঁ, 5th জুন, বা গুড। এবার আমরা 5th জুনে যে আমাদের ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডেটা পালন হয়, এবছর ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে থিম কি ছিল? থিম কি ছিল? হ্যাঁ, এবার থিম জানতে চাইছি। প্রতি বছর এগুলোর একটা থিম থাকে, থিম কি ছিল? আর কোন কান্ট্রি হোস্ট করছিল এই বছরের জন্য? গ্লোবাল হোস্ট কোন কান্ট্রি ছিল? নো রিপ্লাই। এটাই অ্যাকচুয়ালি আমাদের প্রবলেম হয়। হ্যাঁ, পাকিস্তান, কেউ একটা উত্তর দিয়েছে, বা গুড। না, ভারত ছিল না, পাকিস্তান ছিল।
ব্যাপারটা হচ্ছে আমরা যখন প্র্যাকটিস করি কোন একটা জিনিস বা কোন একটা এই ছোটখাটো জিনিসগুলো, আজ যেমন ফাদার্স ডে, তো আমরা ফাদার্স ডে তো বলে দেবো হ্যাপি ফাদার্স ডে, স্ট্যাটাস দিয়ে দেবো, ফেসবুকে শেয়ার করে দেবো, কিন্তু করার সময় যদি আমরা একটু ভাবি এটা কবে শুরু হয়েছে বা কেন শুরু হয়েছিল, কে করেছিল, এগুলো যদি আমরা একটু হয়তো টাইমস অফ ইন্ডিয়া বা গুগল করে একটু যদি আমরা পড়ে নিই, তাহলে কিন্তু আমাদের প্র্যাকটিস গুলো বেড়ে যাবে, ল্যাঙ্গুয়েজটার সাথেও প্র্যাকটিস হয়ে যাবে, একটা ডিটেল আইডিয়া হয়ে যাবে। ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে এজন্যই বললাম কারণ এটা আমাদের কোয়েশ্চেন আসে, আর এই কোয়েশ্চেনটা কিন্তু আহ হ্যাঁ কেউ একটা থিমটা লিখেছে ইকোসিস্টেম রেস্টোরেশন, রাইট? তো এগুলো কিন্তু আমাদের সিলেবাসের মধ্যেই আসে। সুতরাং যখন আমরা এই ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডেটা ইউজ মানে যখন আমরা স্ট্যাটাস দিচ্ছি বা কিছু, তার আগে আমরা ডেফিনেটলি দেখে নেব যে আমরা কিভাবে মানে এগুলো কেন করা হচ্ছে, কি জন্য। আজকে ফাদার্স ডেটা প্রথম কখন সেলিব্রেট হয়েছিল? 1972 তে ইউকে প্রেসিডেন্ট এটা করেছিল। আর হ্যাঁ, ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডেটা আগে বলে দিই, পাকিস্তান হোস্ট ছিল, এর থিম ছিল ইকোসিস্টেম রেস্টোরেশন। এই জিনিসটাই আমরা যদি দেখি আবার 2020-তে কি ছিল, 19-এ কি ছিল, মোটামুটি 5 বছর বা 10 বছরের ব্যাকে আমাদের দেখে রাখা উচিত, তাহলে আমরা একটা আমাদের ওভারঅল আইডিয়া হয়ে যায় আর এগুলো থেকে কোশ্চেন আসে। সেম আমাদের কালকে আসছে যোগা ডে, ইন্টারন্যাশনাল যোগা ডে, তাই না? সেক্ষেত্রে আমাদের কেন এটা পালন করা হয়, কখন থেকে পালন করা হয়, এই জিনিসগুলোতে আমাদের ফোকাস করা উচিত। শুধুমাত্র এটা নয় যে ট্রেন্ড, সবাই এই ট্রেন্ডটা ফলো করছে আমিও করছি, এটা কেন করা হচ্ছে, এর পিছনে কি রিজন, সেটা দেখে আমাদের প্র্যাকটিস করা উচিত। তাই আমি বারবার বলছি এই প্র্যাকটিসটাকে ওইভাবে করা হোক, ঠিক আছে? মক টেস্ট প্রচুর দিতে হবে, আর যদি আমরা 1 পাতা পড়ি 2 পাতা আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। যদি আমি একটা চ্যাপ্টার পড়ছি তার পরে অন্তত আমাদের 300টা কোয়েশ্চেন করতে হবে, ঠিক আছে? এবার আমাদের কাছে একটা গোল্ডেন অপরচুনিটি আছে, আমি আর বেশি সময় নেব না, জাস্ট 5-7 মিনিটের ব্যাপারে। একটা আমাদের অ্যাকচুয়ালি এই প্যান্ডামিকে মানে এই বাজে সিচুয়েশনের মধ্যে আমাদের কাছে একটা গোল্ডেন অপরচুনিটি ডেফিনেটলি এসেছে। এটা তো নয় যে করোনা সমস্ত কিছু খারাপই দেবে, আর যদিও সে খারাপ দিচ্ছে আমরা ডেফিনেটলি এটাকে পজিটিভ কিছু নেব। কি নেব? এই যে আমাদের কাছে যারা এই বছর থেকে স্পেশালি নেট দিচ্ছেন বা নেটের জন্য পড়া শুরু করেছেন, তাদের কি না, আমরা এই যে ফর্মটা ফিল আপ করেছি নেটের, সেটা কিন্তু 2020-র ডিসেম্বরের ফর্মটা, ঠিক আছে? মানে এখনো আমার 2021-এর 2টো পরীক্ষা বাকি আছে আর 2020-র একটা, মানে 3টে এক্সাম আমার কাছে আছে অ্যাকচুয়ালি উইদিন 1 ইয়ার। যদি সিচুয়েশন ঠিক হয়ে যায়, ইউজিসি কিন্তু এনটিএ থ্রু এই 3টে এক্সাম এই বছরের মধ্যে কন্ডাক্ট করাবে। যদি সিচুয়েশন খারাপ থাকে তাহলে হয়তো নেক্সট ইয়ারের মধ্যে, বাট এই এই এক্সাম গুলো আমরা হাতে নিয়ে চলছি। সুতরাং আমি যদি একবার ভালো করে পড়ে দিই, আমার কাছে এক্সাম লাগাতার আসছে, আমার জাস্ট একবার প্রিপারেশন নেওয়ার দরকার। আমি একবার প্রিপারেশন নিলে আমি কিন্তু এক্সামটা, আমি তো বলছি প্রথমবারই কোয়ালিফাই হয়ে যাবে। যদি বাই চান্স যদি না হয়, আমার কাছে কিন্তু খুব ইজিলি এই এক্সাম গুলো এসে যাচ্ছে, মানে আমার কাছে ক্রেডিট এক্সাম গুলো আসছে। এটা নয় যে যেটা ইউজিসি, মানে একটা তো 2021-এর ডিসেম্বরের এক্সাম আরো হবে, অ্যাকচুয়ালি দেখা গেলে আমাদের হাতে এখন 4টে এক্সাম। একটা যেটা 2020-তে হয়নি সেটা, যেটার ফর্ম ফিল আপ করা আছে, আর নেক্সট আমাদের 2টো ফর্ম আসছে, 3টে হতে চলেছে, তাই না? তো 3টে আমাদের নেটের এক্সাম হতে চলেছে খুবই শিগগির মধ্যে। আর এটা কিন্তু সেন্ট্রালের রুল যে বছরে 2বার করে পরীক্ষা হবেই, সুতরাং যখনই সিচুয়েশন কন্ট্রোলে হবে পরীক্ষা কিন্তু হয়ে যাবে। তাই এটা আমাদের কাছে এই প্যান্ডামিকে গোল্ডেন অপরচুনিটি, আর আমাদের উচিত এই অপরচুনিটিটাকে গ্র্যাব করা, তাই না? সো গ্র্যাব দিস অপরচুনিটি। আর একটা ছোট জাস্ট কথা বলি, কেন বিদ্যা চর্চা বা কেন পড়া হবে। স্যার অলরেডি সমস্ত কিছু বলে দিয়েছেন, বাট আমি যেটা ফিল করেছি, আমি যেটা পড়াতে গিয়ে ফিল করছি, সেটাই আমি বলছি। কোনো অ্যাডভার্টাইজমেন্টও নয় বা কোনো আহ, এটা নয় যে কাউকে এনরোল করার জন্য বলছি। আমি যেটা ফিল করেছি, এখানে প্রচুর স্টুডেন্ট ফ্রেন্ডলি অ্যাটিটিউড, মানে আপনার যে কোয়েশ্চেন আপনি ডাইরেক্টলি টিচারকে জিজ্ঞাসা করতে পারবেন। টিচার পুরো স্টুডেন্ট মেন্টালিটি নিয়েই পড়ায়, তাদের যেভাবে দরকার, তাদের যদি কখনো এক্সট্রা ক্লাস লাগে এক্সট্রা ক্লাস প্রোভাইড করা হয়, তাদের যদি মনে হয় যে এই জায়গাটা বুঝতে পারছি না, তারা বারবার জিজ্ঞাসা করতে পারে। এটা নয় যে সবাইকে মিউট রাখা হলো আর টিচার পড়িয়ে চলে গেল, এটা নয়। পুরো টাইম দেওয়া হয়, ওভারঅল ডিসকাশন হয়, প্রবলেম সলভ করা হয়, তবেই কিন্তু ক্লাস কমপ্লিট হয়। 24 আওয়ার সার্ভিস। 24 আওয়ার সার্ভিস কেন বলা হয়? কারণ যে কোনো সময় স্টুডেন্ট যদি কোয়েশ্চেন করে, টিচার কিন্তু অ্যান্সার দেয়, টিচার কিন্তু বুঝিয়ে দেয় ব্যাপারটা। কাল এক্সাম আছে, আমার আজ ক্লাস শেষ হয়ে গেল মানে আমি আর নয় যে রিপ্লাই দেবো না, এটা ব্যাপার নয়।
আমি কিন্তু আমার যখনই কোশ্চেন জিজ্ঞাসা করবে আমি কিন্তু রিপ্লাই দেবো। এটা আমাদের 24 আওয়ার সার্ভিস। মক টেস্ট, মক টেস্ট তো আপনারা কেউ কেউ দিয়েও থেকেছেন অলরেডি। আমরা প্রচুর, মানে আমরা যদি একটা ক্লাস করছি একটা মক টেস্ট করাচ্ছি, কারণ মক টেস্টটা ভীষণ ইম্পর্টেন্ট। আমি যেটা বললাম, যদি আমরা পড়ে থাকি এক পাতা, আমাদেরকে 2 পাতা প্র্যাকটিস করতে হবে। সেক্ষেত্রে একটা লেকচার পার লেকচার আমরা 15টা থেকে 20টা, কখনো 30টাও কোয়েশ্চেন দিয়ে থাকছি মক টেস্টের জন্য। আর তাতে কি হচ্ছে না, স্টুডেন্টরা যেটুকু পড়ছে তাতে তাদের ক্লিয়ার আইডিয়া হয়ে যাচ্ছে কোথায় ফল্ট আছে, কোথায় ফল্ট নেই, পুরো জিনিসটা কিন্তু আইডিয়া করে ফেলছে। আর যেটা আমি বললাম অলরেডি, যে টিচারদেরকে ডাইরেক্টলি কন্ট্যাক্ট করার ফ্যাসিলিটি আছে। এটা নয় যে যেহেতু বিদ্যাচর্চা কারো থ্রু দিয়ে আমরা স্টুডেন্ট বা টিচার জয়েন করছি, সুতরাং তাদের থ্রু দিয়ে কন্ট্যাক্ট করতে হবে, এটা নয়। প্রত্যেকটা গ্রুপে টিচাররা আছে, তাদের নাম্বার প্রোভাইড করা আছে, যে কোনো সময় তাদের সাথে ডাইরেক্টলি কথা বলা যায়। আর বিদ্যাচর্চা আর একটা ভালো জিনিস দিচ্ছে, যেটা হলো 6000 কোশ্চেন দেওয়া হচ্ছে একটা কোশ্চেন ব্যাংকের। যেটা কি হচ্ছে না, এই কোশ্চেন ব্যাংকটা যখন আমাদের কাছে এসে যাবে, আমরা প্রচুর প্র্যাকটিস করার সুযোগ পাবো। যাদের সংস্কৃত সাবজেক্ট নয় তাদের জন্য বলছি, তারা ফার্স্ট পেপারের ক্ষেত্রেও অলমোস্ট 1000 এর উপরে কোশ্চেন পেয়ে যাবেন প্র্যাকটিস করার জন্য। আর যারা সংস্কৃত আছে তারা তো পুরো 6000ই পেয়ে যাবেন। তো সুতরাং এগুলো বিদ্যাচর্চাতে আরো অনেক ফ্যাসিলিটি আছে, যেগুলো স্যার বললেন, বা হয়তো আমি এই মুহূর্তে সময়ের অভাবে পুরো বলছি না, বাট প্রচুর ফ্যাসিলিটি আছে যেগুলো বিদ্যাচর্চা দিয়ে থাকে। আর যেটা আমি পার্সোনালি ফিল করছি, আমি সেটাই বলছি। তো এজন্যই আমার মনে হয় বিদ্যাচর্চা একটা বেস্ট ইনস্টিটিউট, বেস্ট গাইডেন্স, যেটা আমাদেরকে হেল্প করতে পারে এক্সামটা কোয়ালিফাই করার জন্য আর আমাদের স্বপ্ন পূরণ করার জন্য। কারণ স্বপ্ন খালি দেখলে হবে না, স্বপ্ন পূরণ করার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে, তাই না? আর সেই চেষ্টা করার জন্য যদি আমরা একটা গাইডেন্স পাই, সেই গাইডেন্সটা কিন্তু আমাদেরকে অনেকটা হেল্প করে স্বপ্নটা পূরণ করার জন্য। তো এখানে বিদ্যাচর্চা আমাদের সেই গাইডেন্সটা প্রোভাইড করে ওই স্বপ্নটা পূরণ করার জন্য। তো তাই আমি মনে করি যে বিদ্যাচর্চা একটা বেস্ট ইনস্টিটিউট। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, রাইট, হার্ড ওয়ার্ক ইজ দ্য মেইন কি অফ সাকসেস। সমস্ত কিছুর ঊর্ধ্বে যেটা হচ্ছে হার্ড ওয়ার্ক। আমাদেরকে মিনিমাম 8 থেকে 9 ঘন্টা পরিশ্রম করতেই হবে, আমাদেরকে মিনিমাম এই জিনিসটা করতেই হবে। আর না হলে কিন্তু আমাদের হবে না। আমি যদি বলি আমাকে কেউ গাইড করছে, একজন টিচার পড়াচ্ছে, তারপরে সমস্ত কিছু হয়ে যাবে, না, এটাও হয় না। আমাদের নিজেদেরকেও পড়তে হবে। তাই হার্ড ওয়ার্কটাই হচ্ছে মেইন কি অফ সাকসেস, যেটা ডক্টর এপিজে আব্দুল কালাম বলেছিলেন। তো এটা আমাদের জীবনের আরেকটা মূল মন্ত্র হওয়া উচিত, যে আমি যদি পরিশ্রম করি তবেই কিন্তু আমি সাকসেস পাবো। তো এটা সবাইকার জন্য, যারা ফার্স্ট পেপারের জন্য আছেন, যারা সাবজেক্টের জন্য আছেন, সবাইকার জন্য এটা প্রযোজ্য। আর একটা কথা বলি, ফার্স্ট পেপারের ক্লাস আলাদা করে করা হয়, সেক্ষেত্রে সাবজেক্টের সাথে কিছু সম্পর্ক নেই, সাবজেক্টের ক্লাস আলাদা হয়। সুতরাং যারা ফার্স্ট পেপার পড়তে চান তাদের জন্য ফার্স্ট পেপারের পুরো ফ্যাসিলিটিস অ্যাভেলেবল আদার স্টুডেন্টের মতোই। সাবজেক্টের ক্ষেত্রে সাবজেক্টের আলাদা আলাদা ক্লাস হয়। সুতরাং এটা নয় যে আপনি অন্য ফার্স্ট পেপারের সাথে আপনাকে সংস্কৃতেরও ক্লাস করতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। ফার্স্ট পেপারের ক্লাস করলেন আপনি, ইউ আর ফ্রি অ্যাকচুয়ালি। তো এভাবেই ফার্স্ট পেপারটা কমপ্লিটলি ডিফারেন্ট, ক্লাসের ক্ষেত্রে বলছি, এক্সামের জন্য নয়। আর সাবজেক্টের ক্ষেত্রে আমরা আলাদা ক্লাস প্রোভাইড করি। সুতরাং যারা ফার্স্ট পেপারের জন্য শুধু ভেবেছেন জয়েন করবেন বা করছেন বা ক্লাস করবেন, তাদেরও কোনো অসুবিধা হবে না, তাদেরকেও সেম গুরুত্ব দেওয়া হবে। সুতরাং টেনশন করার কোনো কারণ নেই, ঠিক আছে? তো থ্যাংক ইউ সো মাচ। এবার যদি আপনাদের কোয়েশ্চেন আছে আপনারা করতে পারেন। কিছু কোয়েশ্চেন আছে? আচ্ছা, যারা হ্যান্ড রেজ করেছে আমি দেখছি। আচ্ছা, হ্যাঁ, আহ, একজন ভিভো, একজন গৌতম রয়, একজন দেব গোস্বামী সামথিং। আপনারা একের পর এক আনমিউট করতে পারেন, তারপর বলতে পারেন, বা চ্যাট বক্সে ইউজ করতে পারেন। স্যার আপনি একটু তাদের আনমিউট করার একটু হেল্প করে দেবেন, কারণ আমি তো হোস্ট নই, আমার প্রবলেম হবে আনমিউট করা। আচ্ছা, হ্যাঁ। ম্যাম, আমি হুম, কি কিছু জিজ্ঞাসা করতে পারি? হ্যাঁ, নিশ্চয়ই। হুম, হুম। ম্যাম বলছি, আপনি তো ফার্স্ট পেপার সম্পর্কে এত কিছু বললেন, হ্যাঁ, তো আমার প্রশ্ন এটাই যে ফার্স্ট পেপারের ক্ষেত্রে কি কোনো গাইড বুকের কি দরকার আছে?
দেখুন গাইড বুক আমি বলবো এজন্য দরকার আছে, কারণ একটা আমরা মক টেস্ট করাবো বা কোয়েশ্চেন দিচ্ছি সেগুলো ঠিক আছে, কিন্তু আপনি যদি একটা গাইড বুক ফলো করেন, আপনার চোখের সামনে একটা সিলেবাস থাকলো, ঠিক আছে, আর গাইড বুক গুলোতে জেনারেলি প্রচুর কোয়েশ্চেন দেওয়া থাকে, তো যেটা আমাদের প্র্যাকটিস করতে অনেক সুবিধা হবে। সেক্ষেত্রে একটা অন্তত মিনিমাম গাইড বুক নিজের কাছে রাখা উচিত, যেটা আমাদের প্রচুর হেল্প করে। মানে গাইডেন্সের সাথে গাইড বুকটা রাখলে ভালো হয়। আপনি যদি না রাখতে চান সেটাও ঠিক আছে, বাট যদি রাখেন এটা আপনার এক্সট্রা ফ্যাসিলিটি হবে আমি মনে করি। হুম, ওকে। হ্যাঁ, আর কিছু কোয়েশ্চেন আছে? কিছু কোয়েশ্চেন আছে? কোয়েশ্চেন নেই? হুম, কিছু কোয়েশ্চেন নেই আর কারো? সব ক্লিয়ার নাকি? কিছু প্রবলেম আছে নাকি? ম্যাম আহ, আনমিউট করতে পারছিলাম না ফার্স্টে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন। হ্যাঁ, যেটা বলছি যে তাহলে সেক্ষেত্রে মানে কোনো কি গাইড বুকের নাম কি আপনি সাজেস্ট করবেন সেটা? হ্যাঁ, আমি যেটা বলি ট্রু ম্যানের একটা বই পাওয়া যায়, যেটা আমার বেস্ট মনে হয় প্রথম কথা। ট্রুম্যান আচ্ছা। বলে থাকে সেটা। তাছাড়া হুম, আরিহান্ট আছে, উপকার আছে, যেগুলোও ভালো, বাট ট্রুম্যান বেস্ট আমি মনে করি। ট্রু এটা প্রচুর ম্যান তাই প্র্যাকটিস তো? সেট থাকে, হ্যাঁ ট্রুম্যান। আচ্ছা ম্যাম, একটা প্রশ্ন, যে আমার কাছে পিয়ারসনের কেভিএস মাদান রয়েছে, হুম। ফোর্থ এডিশন রয়েছে, তো আপনার কি মনে হয় আমার ফোর্থ এডিশনে হবে নাকি নতুন ভার্সনটা হবে, সেটাই জিজ্ঞেস। আপনাকে দেখতে হবে ফোর্থ এডিশনটা কোন ইয়ারে পাবলিশ হয়েছে অ্যাকচুয়ালি। আচ্ছা। 2019 এর পর সিলেবাস চেঞ্জ হয়েছে, ঠিক আছে, 20 পর থেকে তো আমরা হুম জানি করোনার জন্য সিলেবাস চেঞ্জ হয়নি, বাট হুম কোয়েশ্চেনের ক্ষেত্রে মানে প্রচুর চেঞ্জেস হয়ে এসেছে। সুতরাং যদি বইটা 2019-এর আগের এডিটিং, তাহলে আপনার নতুন একটা নেওয়া হুম। উচিত। আর না, আমার যদি এটাতে ইউজিসি নেট পেপার 1 ডিসেম্বর 2019 অব্দি কোশ্চেন দেওয়া আছে। হ্যাঁ, তাহলে আশা করি আপনি আপডেটেড ভার্সনই পাবেন, মানে কোয়েশ্চেন প্যাটার্ন বা ওগুলো একটু চেক করে নেবেন যে ওরা কিভাবে এডিশনটা করেছে, মানে ঠিক করেছে কিনা এটা আপনি একটু চেক করে নেবেন। ধন্যবাদ ম্যাম। হ্যাঁ, আমার মনে হ্যালো হয় ম্যাম, আপডেটেড থাকবে। হ্যাঁ বলুন। বলছি ম্যাম কি কি বই পড়বো যদি একটু প্রোভাইড করেন আর কি, মানে বলে দেন আর কি নামগুলো, তাহলে খুব ফার্স্ট ভালো হয়। পেপারের জন্য তো আমি এই তো বলছি ট্রুম্যানটা যদি পড়েন সেটাই যথেষ্ট। বাকি যদি ক্লাসগুলো করেন, তো এখন আপাতত তো 1 মাস করছেনই ক্লাস, বুঝতে পারবেন যে এখান থেকে আমি ডিটেলেই পড়াই জেনারেলি। আর আরিহান টুক্কার আরো অনেক বই আছে, ঠিক আছে, কিছু কিছু বই পাওয়া যায় শুধু প্র্যাকটিস সেটের জন্য, সেগুলো ফলো করতে পারেন। বাট ওই মক টেস্ট গুলো দিতে হবে, বইতে থাকলেই শুধু হবে না, মানে একটা নিজের মক টেস্টে কি হয় না, টাইমটাও আমাদের কাছে একটা ম্যাটার করে। আমি 30 মিনিট টাইমের মধ্যে 15টা কোশ্চেন হয়তো করতে পারছি কিনা, তো তার জন্য মক টেস্ট গুলো দেওয়াটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, বাকি বই আপনি ট্রুম্যানটা সবচাইতে বেশি বলবো ভালো করে ফলো করার জন্য। ওরা একটু একটু যদি এটার নামটা লিখে যদি আপনি গ্রুপে দিয়ে দেন তাহলে খুব ভালো হয় ম্যাম। আচ্ছা ঠিক আছে, আমি গ্রুপে দিয়ে দেবো। ম্যাম মক টেস্ট গুলো কিভাবে দেবো? মক টেস্ট গুলো আমাদের অ্যাপে তো আছেই না, অ্যাপ থেকে দেওয়া যাচ্ছে, তো সেভাবে দিতে আচ্ছা পারেন। আচ্ছা। আর এই যে রেকর্ডেড লাইভ মানে নেক্সট দিন থেকে যখন পড়াটা স্টার্ট হবে, তো আমরা যদি পরে রেকর্ডেড লাইভটা দেখতে চাই, সেই রেকর্ডেড লাইভটা হ্যাঁ হ্যাঁ, দেওয়া হবে? সুবিধা আছে, হ্যাঁ পুরো সব সুবিধা আছে। আচ্ছা হ্যালো আচ্ছা। হ্যাঁ। হ্যাঁ ম্যাম, বলছি এই যে আমি তো এই নতুন নেট দেব, হুম। তো সেক্ষেত্রে এই বইগুলো মানে কেনার জন্য মানে ঠিক কি বললে দোকানদার আমাকে ঠিকভাবে দিতে পারবে, মানে নিউ সিলেবাস, দেখো, নিউ যদি এডিশন? তুমি একটু আপডেটেড হও, অ্যামাজনের সমস্ত বই আছে, অ্যামাজন, ফ্লিপকার্ট, এই প্যান্ডামিকে দোকান যাওয়ার হ্যাঁ। দরকার নেই। সেক্ষেত্রে ইউজিসি নেট ফার্স্ট পেপার বলে সার্চ করলেই হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা। যদি তা না হয়, যদি দোকানে যাওয়া হয়, সেক্ষেত্রে আমি নেটের ফার্স্ট পেপারের বা জেনারেল পেপারের বইটাই বললেই যথেষ্ট। হ্যাঁ, তো এই সিলেবাসটার কথা আপনি বললেন না, সিলেবাসটা নতুন যে হয়েছে হ্যাঁ, সেটা তো ওইটা। আপনাদের নিজেদের চেক করতে হবে যে আপডেটেড সিলেবাসের সাথে আছে কিনা। আমি এই স্লাইডটাতে তো দিয়েছিলাম সিলেবাসটা, আমি আচ্ছা আবার ইয়েটা পিপিটিটা প্রোভাইড করে দেবো, বা ভিডিওতেও পেয়ে যাবেন। তো সিলেবাসটা চেক করে নেবেন, ইভেন ইন্টারনেটেও অ্যাভেলেবেল আছে। সিলেবাসটা মিলিয়ে নেবেন, আর কখনকার এডিশন, 2019-এর এডিশন নাকি তার আগের এডিশন, ইভেন কোয়েশ্চেন গুলোও পাল্টে দেখবেন, হয়তো লেখা আছে 2019-এর এডিশন,
বাট কোয়েশ্চেন সেই পুরোটাই ফলো করে দিয়েছে, জাস্ট এডিশনটা নিউ লিখে দিয়েছে, সুতরাং আমাদের কিছু লাভ হবে না। ঠিক আছে, বলছি হ্যাঁ ক্লাসটা হোয়াটসঅ্যাপ গ্রুপেই পাবো তো? ক্লাসগুলো? ক্লাসের লিংক গুলো মানে আপনি কখন হ্যাঁ ক্লাস? হ্যাঁ 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 হ্যালো হ্যালো হ্যাঁ 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 ম্যাডাম, হ্যাঁ শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে। হ্যাঁ, ক্লাসের লিংক গুলো আর গ্রুপে দেওয়া হবে না। ও হ্যাঁ হ্যাঁ ঠিক। আপনারা কোথায় পাবেন? আপনারা অ্যাপসে যাবেন, অ্যাপসে গিয়ে দেখবেন লাইভ ক্লাস বলে একটা অপশন আছে, দেখে নিতে পারবেন। লাইভ ক্লাস বলে একটা অপশন আছে, ওখানে ক্লিক করবেন। ওখানে ক্লিক করলেই লিংকটা দেখতে পাবেন, কিন্তু সেখানে ক্লাসের নাম মানে কোন টপিক পড়ানো হচ্ছে এবং কোন দিন পড়ানো হচ্ছে এই ডেটটা কিন্তু আপনারা দেখে নেবেন। ওটাতে ক্লিক করলে আপনারা ডাইরেক্ট ক্লাসে চলে যাবেন। অ্যাপে থাকবে, অ্যাপে সমস্ত কিছু দেওয়া থাকবে। আপনারা লাইভ ক্লাস বলে যে অপশনটি আছে আমাদের, সেখানে ক্লিক করবেন। সেখানে ক্লিক করলে আপনারা সেই ক্লাসের লিংক দেখতে পাবেন, সেই ক্লাসের লিংক, টাইমটা এবং ডেটটা আপনারা দেখে নেবেন। স্যার তারপর ওটাই ক্লিক করলে আপনারা ডাইরেক্ট ক্লাসে চলে যাবেন। স্যার হ্যাঁ বলুন বলুন। বলছি ক্লাসটা কি এই জুম অ্যাপে হবে না বিদ্যা চর্চা অ্যাপে হবে? না, বিদ্যাচর্চা অ্যাপ থেকে হবে। বিদ্যাচর্চা অ্যাপে আমাদের লিংকটা থাকবে। আপনাদের মোবাইলে যদি ক্রম থাকে তাহলে খোলা যাবে, যদি ক্রম অপশনটা না থাকে তাহলে জুম অ্যাপটা আপনারা ডাউনলোড করে রাখবেন, Zoom কিন্তু হ্যাঁ, অ্যাপ download থেকেই করেছি। হবে। হ্যাঁ আমার একটা প্রবলেম হচ্ছে স্যার, আমি বিদ্যাচর্চা অ্যাপটা আমি ডাউনলোড করেছিলাম। আমি ওখানে মানে বিভিন্ন রকম টেস্ট দিচ্ছিলাম। তো আমার স্যার কি হয়েছিল, আমার সফটওয়্যারটা আমার আমি চেঞ্জ করেছি। সফটওয়্যার আমার ফরম্যাট হয়ে গেছিল। আমি হ্যাঁ 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 বুঝতে পেরেছি আমি এই প্রবলেমটা। আপনি এই ক্লাসের পর আমাকে একবার ফোন করুন, মনে আছে আমার। আচ্ছা আমি আপনাকে ফোনও করেছিলাম মনে হয় একবার স্যার। হ্যাঁ আমার মনে আছে, ঠিক আছে আপনি আরেকবার করুন, আমি দেখছি। ঠিক আছে, আমি যেটা বললেন না আনইনস্টল করে ইনস্টল করতে, আমি তাও করেছিলাম কিন্তু বুঝতে পারছি আমি, কিছু একটা আপনার প্রবলেম হচ্ছে। কালকে আরেকজনের হয়েছিল সেম প্রবলেম, কিন্তু আজকে উনি মেসেজ করলেন না স্যার ঠিক হয়ে গেছে। সো আপনি একবার কল করুন, আমি দেখছি। ঠিক কি আছে, মানে কিছুক্ষণ পরে ফোন করবো আপনাকে, তাই তো? হ্যাঁ হ্যাঁ শিওর শিওর শিওর। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে। স্যার আপনার নাম্বার 8348263967 এটা তো? এটাতে কল করবেন না, এটাতে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন। কল করতে হলে আবার যে নাম্বারগুলো আছে 8377496117। আচ্ছা একটা জিনিস আমি আরেকবার জানিয়ে রাখি, অনেকেই প্রশ্ন করছেন যে স্যার বা ম্যাডাম এই গ্রুপটা কে চালাচ্ছে, স্যার চালাচ্ছে না ম্যাডাম চালাচ্ছে। অনেকে অনেক ধরনের প্রশ্ন করছেন আমাকে। সো এটা আপনারা বিদ্যাচর্চা নামে সেভ রাখুন। কখনো এটা ম্যাডামের হাতে থাকে, কখনো এটা স্যারেদের হাতে থাকে। সো কোন সময় কার হাতে আছে এটা আমরা ঠিক বলতে পারি না, সুতরাং সেটা আপনারা বিদ্যাচর্চা নামেই সেভ রাখবেন। স্যার বলছিলাম যে আমরা যারা সাবজেক্টের জন্য মানে আমাদের যাদের সংস্কৃতটাই সাবজেক্ট, তো আমরা কি মানে ফার্স্ট পেপারের ক্লাস আর সেকেন্ড পেপারের ক্লাস দুটোই করতে পারবো? হ্যাঁ শিওর শিওর, অবশ্যই অবশ্যই দুটো স্যার পারবেন। করবো। হ্যাঁ শিওর, একদম স্যার আমি একটা কথা বলি একটু। শিওর। আমি তো পার্টিসিপেন্টদের সাথে আরো থাকবো, মানে ফার্স্ট পেপারের ক্লাসগুলোতে বা কিছুতে, তো তাদের যদি আরো কোয়েশ্চেন থাকে তখন আমরা যেন জিজ্ঞাসা করা হয়। আজ আমার অ্যাকচুয়ালি ভ্যাকসিনেশনের ডেট আছে, ওকে আমি ওকে এবার ওকে লিভ করে যাব, ঠিক আছে? শিওর ম্যাম। আপনারা কন্টিনিউ করুন, আমি এবার লিভ করে যাচ্ছি, ঠিক আছে? ওকে থ্যাংক থ্যাংক ইউ ইউ ফর থ্যাংক ইউ লিসনিং। ম্যাডাম, থ্যাংক ইউ। থ্যাংক ইউ ম্যাডাম। ঠিক আছে, আপনাদের যদি আরো কারো কিছু জানার থাকে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন। এখানে কি আর কারো কিছু প্রশ্ন আছে আপনাদের? স্যার বলছি নেক্সট দিন থেকে ক্লাসগুলো করার জন্য শুধু কি বিদ্যাচর্চা অ্যাপটা ডাউনলোড করলেই হবে না